কি ডক্টর রাজু কি কিছু বলতে চাচ্ছেন? আমি তো কিছু বুঝতেছি না ওনার তো কথা। আচ্ছা ওকে, আমি বলি, আপনার বলতে হবে না, আপনার লাইন খারাপ। যেটা হলো যে আহ না ম্যাডাম বলুন, অসুবিধা নেই, ক্লাস শুরু করা যাক। আচ্ছা জি, সরি। হ্যাঁ, কারো যদি কিছু বলার থাকে আপনারা অন করে বলেন। এখন সবাই স্পিকার অফ রাখলে আমরা একটু তাহলে সবাই শুনতে পাবো। সো এই প্রজেক্টে আমাদের টোটাল আসলে ইয়েও থাকবে, আমাদের আগের ব্যাচের কিছু স্টুডেন্ট থাকবেন, তারা মোটামুটি 7 জন। আর একটা হলো যে আহ বাকি হচ্ছে আমরা আহ 7 জন বাদেই হচ্ছে 24 জন, মানে টোটাল 31 জন থাকার কথা। সো আমি একটু, আপনাদের যদি সমস্যা না হয়, আমি একটুখানি আহ পরিচিত হই। আমরা সবাইকে মোটামুটি চিনি এনসিডি, কিন্তু আমি কিছু নিউ স্টুডেন্ট আছে যাদের সাথে আজকে আমরা নতুন পরিচিত হব। নিজেরাও নিজেদের সাথে পরিচিত হওয়া দরকার। ডক্টর খালেদ, মোহাম্মদ, মোহাম্মদ খালিদুর রহমান ভুঁইয়া, আপনি কি জয়েন করছেন মনে হচ্ছে? আসসালামু আলাইকুম ম্যাম। জি, আপনি এইচ হেলথ প্রমোশন হেলথ এডুকেশন ডিপার্টমেন্টে। ইয়েস ম্যাম। জি, কোথায় আছেন আপনি? ম্যাম আমি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোডাকশন হিসেবে আছি। ওকে, আপনার আগের ব্যাচের স্টুডেন্টদের চিনেন, ফল 19-এর? ইয়েস ম্যাম, সুজন মন্ডল আমার সিনিয়র। ও, সজল মন্ডলের পরে আরো আছে আপনাদের বোধহয় গিয়ে রাসেল জয়েন করেছে, ওরও ফার্মাসিউটিক্যাল। মঞ্জুরি খোদা আছে, এবং আরেকজন আছে, আরেকজন আছে হাসিব মনে হয়, সে অবশ্য না ক্লাস। ম্যাম, ইমিডিয়েট সিনিয়রদের কাউকে তেমন চিনি না ম্যাম। সে তারা ফার্মাসিউটিক্যালে কাজ করতে, তো দুইজনের জন্য রাসেল বলবো। ওকে, আপনি স্কেপে আছেন, জি ম্যাম। ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, আর আর সিএইচ থেকে কেউ জয়েন করেছেন, কাজী হাবিবুর রহমান। জি ম্যাম, আসসালামু আলাইকুম। জি, কি কি কাজ করছেন? কোথায় ম্যাডাম আছেন? আমি, হ্যাঁ, বলেন। আমি একটা হোমিওপ্যাথিক আর ইউনানি ফার্মাসিউটিক্যালসে জব করতেছি। ওইখানে রেগুলেটরি অ্যাফেয়ার্স আর হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট আর রিসার্চ নিয়ে কাজ করি। এটা আর আমি পড়াশোনা করি, এটা হচ্ছে গিয়ে আজিমপুরে, ফ্যাক্টরি হচ্ছে মিরপুর 2-এ। ওকে, ফার্মাসিউটিক্যালস না? জি। আমি নামটা বুঝিনি, কি বলেছেন? নিউ লাইফ, এটা হচ্ছে হোমিওপ্যাথিক আর ইউনানি ফার্মাসিউটিক্যালস। আর আমি আচ্ছা পড়াশোনা করছি হোমিওপ্যাথি থেকে, বিএইচএমএস পাস করছি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে। আর আচ্ছা, এমপিএইচ করতেছি, এটাই। ওকে। আইরিন সুলতানা, আইরিন সুলতানা কে আছেন? ম্যাডাম আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কোথায় আছেন? বাসায়? এখন তো বাসায়, আর এমনি জি কাজ করতে? ম্যাডাম আমি সিআরপি হসপিটালে আছি অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে। ওকে। আমি পেডিয়াট্রিক সেটিং এ কাজ করি। ও আচ্ছা, আপনাদের একজন অকুপেশনাল থেরাপিস্ট কি না স্পিচ আমি ভুলে গেছি, এবার ভর্তি হয়েছে ফল 20-তে, সিআরপি। তো কাজ করে কিনা যে না, আমার সাথে এখনো পরিচয় হয়নি। আমার honestly আর কি, আমাদের এখানে অবশ্য এটা নাই, তো এনসিডি তে ওরা অ্যাপ্লিকেশন করে তারপরে ওদের জন্য এটা ওপেন করতে বলেছিল, তো আমাদের আবার নাই, তো সেজন্য এবার থেকে আমরা একটা রাখছি, দেখি। অকুপেশনাল স্পিচ থেরাপিতে যারা পাশ করতেছে সিআরপি তে, তো এনসিডি তে তারা খুব আগ্রহ, গত কয়েক বছর ধরে বলতেছিল, তো আমরা আসলে ইভালুয়েশন শেষ করতে পারিনি। এবার আমরা একজনকে দিয়েছি চান্স, নাম তো ভুলে গেছি আমি। ও, ফল 20-তে ম্যাডাম, ভর্তি হয়েছে। আমি চিনি না, আমাদের হচ্ছে আরসিএইচ এ আছে আরো, কিন্তু আপনার ইয়াতে আছে কিনা ম্যাডাম বলতে পারছি না। হ্যাঁ, গত বছর একটা গ্রুপ আসছিল, ওই যে অকুপেশনাল, আমি জানি না কারা, অকুপেশনাল থেরাপি মানে এনসিডি তে ভর্তি হওয়ার জন্য, তো তখন আসলে আমার প্রভিশনটা ছিল না। তো এবার আমি চেষ্টা করছি, দেখা যাক। সো মমতাজ মেরি, থ্যাংক ইউ। যে আইরিন, মমতাজ মেরি কি কি করছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম। জি, মমতাজ মেরি, আপনি কোথায় আছেন? ম্যাম আমি আইসিডিডিআরবি হসপিটালে আছি অ্যাজ এ নার্স হিসেবে। ওকে। আর ওকে, ওয়েলকাম আপনাদের।
মোটামুটি আসছে হচ্ছে একজনই বাকি আছে, সানোয়ারা খানম, সে জয়েন করেনি আমাদের। যে যে আছে নিগার, সুলতানা, জাহিদ, সবাই তো সিডি তো 5 জনই জয়েন করছেন। আর আমাদের এনসিডির কি খবর? মারু, বাকিরা কোথায় গেল? ম্যাম সবাইকে বলা হয়েছে, আমাদের পার্সোনাল গ্রুপে বলা হয়েছে, আর হচ্ছে ম্যাম আমাদের যারা সাইট থেকে যারা পাস করছে সবাইকেই বলছি আর কি, আর আমাদের গ্রুপে দেওয়া হয়েছে। সো ওকে, সিডির আগের ব্যাচের দুজনের করার কথা। আচ্ছা, তানজুমা জয়েন করছেন আগে, আর ইয়ে হয়েছে আফরোজা না? ইয়েস ম্যাডাম, আমি আছি, আফরোজা আপু আছেন নার্সিস এর, আর মাহমুদা আজকে জয়েন করতে পারছে না, এটা বলছে। ও তো ক্লাস আগের বারও করে নাই, এবার না করলে আবার মুশকিল। ওকে, ঠিক আছে, আপনারা, আমি আসলে শুক্রবারে নিব এই ক্লাসটা, পরীক্ষার জন্য আমি নিতে পারতেছি না। জি ম্যাম। ফ্রাইডে মর্নিং এ আমি নিয়ে নিব ক্লাসটা। ওকে, থ্যাংক ইউ অলসো। ম্যাম শুক্রবার আমাদের পরীক্ষা আছে ম্যাম। আমি জানি বাবা, তোমাদের পেন্ডিং পরীক্ষার জন্য আমি রুটিন ক্লাস নিতে পারতেছি না। তো একটা ছিল রুটিন পরীক্ষা 6 তারিখে, আর হচ্ছে 12 তারিখে হচ্ছে পেন্ডিং পরীক্ষা এপিডেমিওলজি। আমি ওই দিনও আমি কিছু একটা কনসিডার করতে হবে, এরপর থেকে শুক্রবারে নিব। তো ক্লাস তো আস্তে আস্তে, এটার প্রজেক্ট প্রপোজাল ডেভেলপ করতে অনেক ঝামেলা, তো এই জন্য আমি আমার টাইম মতো শুরু করে দিয়েছি। ওকে, নাও দ্য ফার্স্ট রুল ইন মাই ক্লাস। আসসালামু আলাইকুম, আপনারা অনেক লেট করে জয়েন করছেন অনেকে, সো ডোন্ট ডু দ্যাট। ফ্রম নেক্সট ক্লাস ট্রাই টু বি এট দ্য রাইট টাইম। একদিন দুজন হতে পারে, বাট লটস অফ পিপল 8টা 11 8টা 10, এটা হলে আমার জন্য একটু সমস্যা হয়ে যাবে। আমাদের একটা ক্লাস শিডিউল থাকে, হ্যাঁ, রাতের বেলা তো অলরেডি লেট হয়ে গেছে। ওকে, another thing is I will request আমার ক্লাসে সবাই ভিডিও অন রাখবে, স্পিকার বন্ধ থাকবে। এটা এনসিটি কে বলার দরকার ছিল না, তারপর বলতে হলো কেন, ওরা তো জানে, তাই না? আপনারা তো আগে আমার ক্লাস করছেন। সো তারপর আমি দেখতেছি ভিডিও অফ। সো আমি এটা রিকোয়েস্ট করবো সবাইকে, যারা যে অবস্থাতেই থাকেন, আই এম নট লুকিং ফর দ্য এনভায়রনমেন্ট, আই এম জাস্ট লুকিং ফর দ্য ফেস। আসলে ফেস দেখা ছাড়া ক্লাস নেওয়া খুব সমস্যা, মনে হচ্ছে আমি যে কার সাথে কথা বলতেছি এটা বোঝা যায় না। সো প্লিজ সবাই আপনাদের ভিডিও অন করবেন, শুধুমাত্র স্পিকার বন্ধ থাকবে, ভিডিও অন করবেন। সবার জন্য বলতেছি, রিপিটেডলি যদি একই কাজ সবাই করে, ভিডিও বন্ধ রাখে, তাহলে আমি আমার তাদের ক্লাস থেকে, আমার ক্লাসের লিঙ্কে তাদেরকে আমি রাখবো না। এটা আমি এই ব্যাপারে একটু স্ট্রিক্ট, কারণ আমি ক্লাস এভাবে পছন্দ করি না। ওকে, চেষ্টা করতে করেন সবাই। আপনারা তো অ্যাডাল্ট, আপনাদেরকে তো জোর করে কিছু বলা যাবে না, এটা পোস্ট গ্রাজুয়েশন, আন্ডার গ্রাজুয়েট না। সো সবাই আশা করব যে ভিডিওটা অন রাখেন, স্পিকার বন্ধ রাখেন। বাসার মানুষ যা করে করুক, চেষ্টা করেন আইসোলেটেড জায়গায়। একটা দুইটা ক্লাস আসলে আমাদেরও সমস্যা হয়ে যায়, অনলাইন হওয়ার পরে একটা আলাদা রুমই লাগতেছে, না এই দৌড়ায় আসে, এই করে সে করে, যাই হোক। এনিওয়ে, যারা আমাকে, যাদের সাথে আমার পরিচয় হয় নাই, আরসিএইচ এবং এইচপিএইচি, আমি ডক্টর মিথিলা, আমি রংপুর মেডিকেল কলেজ থেকে 2003-এ আমি পাস করেছি। আমার স্কুল কলেজ হচ্ছে বিকাল মেসা, ঢাকা। সো আমি তারপরে বার্ডেনে কাজ করা শুরু করি 4 থেকে ইন্টার্নি শেষ হওয়ার পরে। বার্ডেনের সাথে আমার প্রথম লাইফ, মাঝখানে আমি কিছুদিন বাইরে কাজ করেছি পাবলিক হেলথে। তারপরে হচ্ছে আমি 10 এমপিএইচ করি, এরপরে আমি একটা ফেলোশিপও করি পাবলিক হেলথের উপরে। তারপরে আমি 13 সাল থেকে মেইনলি বিইউএইচএস এ জয়েন করছি, কয়েকদিকে এনজিওতে কাজ করে। 13 সাল থেকে আমি প্রথমে আসলে আরসিএইচ এ জয়েন করছিলাম। তো আমাদের তৎকালীন ভিসি বললো যে এনসিডিতে আমার একজন ডাক্তার দরকার, তুমি আসলে। তো আমি আমার দায়িত্ব নিছি 15 সাল থেকে এনসিডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে, and I was the actually সবচেয়ে মোস্ট জুনিয়র হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমার খুব কষ্ট হয়েছে আসলে ওইখান থেকে এই পর্যন্ত উঠে আসতে। তারপরও আমি মনে করি যে এনসিডিটা আসলে আগে থেকে এনসিডিটা ছিল, কিন্তু এটার মানে পুরোটা ফরমেশনটাই জাস্ট ডিপার্টমেন্টটা ছিল, কিন্তু আসলে নামে কিছুই তেমন ছিল না। সো ফার্স্ট ব্যাচ ফল 13 আমার এখানেই শুরু হয়েছে। সো এনিওয়ে, আই এম প্রাউড যে আমি এনসিডি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি, মানে এটা আমার কাছে ভালো লাগবে। এনসিডি ইজ এ ভেরি, আসলে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট।
তা আমি মনে করি যে এনসিডি যারা পড়ে যে কেউই, আমি খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে। আমি জানি আমাদের স্টুডেন্টরা আছে, ওরা তো 2টা কোর্স করে আসছে। আমি মনে করি যে ইট ইজ আ লাইফ রিলেটেড সাবজেক্ট। এবং আজকে যে সাবজেক্টটা আমরা শুরু করতে যাচ্ছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা আমি ডাইরেক্টলি বললাম প্রজেক্ট ম্যানেজমেন্ট। এটা হেলথ কেয়ার ডেভেলপমেন্ট প্রজেক্ট জন্যই এটার নাম হয়েছে হেলথ কেয়ার প্রজেক্ট প্ল্যানিং। প্রজেক্ট অনেক রকমের থাকতে পারে, হেলথ রিলেটেড অর নন হেলথ রিলেটেড, বাট দ্য থিং ইজ আমরা ডেভেলপমেন্টাল প্রজেক্ট নিয়ে কথা বলবো। ডেভেলপমেন্টাল প্রজেক্ট হচ্ছে যে প্রজেক্টটা মানুষের সোশিও ইকোনমিক কন্ডিশনকে ইমপ্রুভ করে। সোশিও ইকোনমিক কন্ডিশন সেটা অনেক ভাবেই হতে পারে। আপনি একটা মাইক্রো ইন্স্যুরেন্স দাঁড় করাতে পারেন, অনেকে আছে ব্র্যাকে আছে, বিভিন্ন জায়গায় ডক্টর ইউনুস করেছিলেন ইন্স্যুরেন্স, সেটাও হতে পারে ইকোনমিক। কিন্তু সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট করবে বেসিক্যালি in respect of the fulfillment of the health demands। বিভিন্ন ভাবে এটা জড়িত থাকবে, হেলথ ডিমান্ডের সাথে হতে পারে। সো আমরা হেলথ কেয়ার ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য আজকে যে টপিকটা শুরু করব, আপনারা সবাই হেলথ কেয়ার প্রফেশনাল, সুতরাং আপনাদের জন্য খুবই রিলেভেন্ট সাবজেক্ট, তো ইট ইজ আ নন মেডিকেল সাবজেক্ট। বাট আমি এই কোর্সটা নিয়ে আসতেছি অনেকদিন থেকে। আমি এটার উপরে নিজেও ট্রেনিং করেছি। আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু ডেলিভার করতে পারবো, আমার কাছেও কোর্সটা কঠিন লাগে। এটা প্রজেক্ট প্রপোজাল ডেভেলপ করা কঠিন, বাট ইউ উইল লুক ইন্টারেস্টেড বিকজ যারা শুধুমাত্র প্র্যাকটিসের সাথে, আসলে এমপিএইচ ইজ নট অনলি টু লিঙ্ক উইথ দ্য জেনারেল প্র্যাকটিস অর দ্য যে যেখানে আছেন, ইট ইজ এ অনেক, এটা হচ্ছে অনেক মাল্টি ডাইমেনশনাল। সো আমরা এভাবে চিন্তা করব যে কোর্সটা আমরা নিয়েছি, ইফ উই আর ইন্টারেস্টেড টু go forward in public health field along with my own field। আপনি যে যেখানে আছেন, এখানে ফিজিওথেরাপি আছে, আমার বেশিরভাগ স্টুডেন্ট এখানে ফিজিওথেরাপি ব্যাকগ্রাউন্ড, এখানে ডক্টর আছেন অনেক যারা বিভিন্ন হাসপাতালে কাজ করছেন, তারপরও এনসিডি তে এমগেজ করছেন বিকজ আই থিঙ্ক দে নিড ইট, দে নিড টু নো ইট, সেজন্য তারা করছেন। এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেক লেভেলেই আপনারা কিছু না কিছু এনসিডি পেশেন্ট নিয়ে ডিল করেন এবং দেখেন, সুতরাং এটা জানলে আপনাদের জন্য ভালো। এই কোর্সটা হচ্ছে আপনাদের জন্য গ্র্যান্ড প্রপোজাল, যারা পাবলিক হেলথে কাজ করছেন, কমিউনিটি ডেন্টিস্ট্রিও করতে পারেন, একটা পলিসি মেকিং এর গ্র্যান্ড প্রপোজাল সবাই মিলে একটা আরসিএইচ করতে পারেন। সো আপনারা যদি চিন্তা করেন যে এমপিএইচ এ কাজ করবেন, কিছু সেলফ ফান্ডে কাজ করা খুব মুশকিল, সো উই গো ফর লুক ফর ফান্ডিং, তাই না? আমরা বিভিন্ন এনজিওর মাধ্যমে ফান্ডিং এ কাজ করতে পারি। আমরা অন্য মানে আমাদের আসলে সবচেয়ে বেশি আমি বলবো যে হেলদি হচ্ছে ফান্ডিং এর উপর চলে, মানে বাংলাদেশেও তাই। সবচেয়ে মোস্ট এবং সবচেয়ে বেশি আমি বলবো এখনকার যে কারেন্ট এরা চলতেছে, বিশেষত গত 5-7 বছর ধরে তো খুবই বেশি এবং এখন আরো বেশি, সবই আপনার চলছে ফান্ডিং এর উপরে। সো হেলথ এর ফান্ডিং আপনি যাই বলেন, রকিফেলার ফাউন্ডেশন, তারপরে ওয়ার্ল্ড ডায়াবেটিস ফেডারেশন, তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউএন, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, বাংলাদেশে তো সাংঘাতিক চলছে, আইডিবি, এডিবি ব্যাংক, তারপরে হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আর কি, তারপরে এরকম প্রচুর প্রচুর মানে। এবং এখন ইদানিং যেমন আমাদের ডিপার্টমেন্ট কিছু হেলথ ডেভেলপমেন্টে কাজ করছে, NIH, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ রিসার্চ, দা ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট ফান্ড ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে আপনার ইউকে বেস, NIH এর ফান্ড বলে, গ্লোবাল রিসার্চ ফান্ড, হ্যাঁ, GRH, গ্লোবাল হেলথ রিসার্চ ফান্ড, GHRH, গ্লোবাল হেলথ রিসার্চ ফান্ডের অনেক আছে, দেখবেন টপিক এরা করছে। সো এখানে আমি যেটা বলতে চাই যে আমি জানি প্রত্যেকে, সো প্লিজ আপনার স্ক্রিন শেয়ার অফ করতে হবে। আফরোজা, সাডেনলি মিস্টেকেনলি আপনার মনে হয় স্ক্রিন শেয়ার অন হয়ে গেছে। সো এখানে এই ব্যাপারটাতে আমি কেন বলছি যে আমাদের এখন পুরো বাংলাদেশ কিন্তু গভর্নমেন্ট ফান্ডিং হলে এগুলো চলতো না, এবং এর জন্য শত শত কাজ চলতেছে, সব ফান্ডিং শুধু গভর্নমেন্ট ফান্ডিং হলে এত মানুষ, 168 মিলিয়ন মানুষের চলবে না হেলথ। সো এখানে আমাদের ফান্ডিং সহই কাজ করতে হয়। কারণ আমরা এই জন্য বেসিক কনসেপ্ট নিব আজকে একটা প্রজেক্টের উপরে। ক্লাসগুলো হয়তো আপনাদের একটু কঠিন লাগতে পারে, মনে হতে পারে যে কেমন,
সো আমি আজকে শুরু করি। আমার ধারণা যে আপনারা যখন প্রজেক্ট প্রপোজাল নেক্সট ক্লাস থেকে যাব আপনাদের ভালো লাগবে। তো আজকে আমরা জাস্ট বেসিক কিছু জিনিস আমরা করব। সেটা হচ্ছে মারুফ, আপনি একটু পার্টিসিপেন্ট লিস্ট দেখে আজকে এনসিডি তে কে কে জয়েন করেছে ওটা একটু আমাকে একটু মেসেঞ্জারে পাঠিয়ে দিন, ঠিক আছে? শিওর ম্যাম, শিওর। হ্যাঁ, আমি এতজনের মনে রাখতে পারছি না। আমি পরে অবশ্যই দেখে নিব আমাদের লিস্টে, তারপর। ওকে, সো স্ক্রিন ভিজিবল? জি ম্যাম। জি ম্যাম। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে মাঝখানে জিজ্ঞেস করতে পারবেন, হ্যান্ড রেজ করেন। আমি হ্যান্ড রেজ করলে আমি চেষ্টা করবো, অথবা আপনার নিজে থেকে বলেন। আর একটা হলো যে বেসিক কনসেপ্ট অফ এনজিওস এন্ড ইটস অ্যাপ্রোচেস। আমি আমাদের কোর্সের অবজেক্টিভটা আপনাদেরকে বললাম। সো আমি মনে করি যে টু মি এনজিওস আর হিয়ার অ্যাজ দ্যার ইজ পভার্টি। আমাদের যেখানে পভার্টি আছে সেখানে আসলে এনজিওর দরকার আছে। According to Cotton, he was a scientist and they were the earliest form of human organizations long before they were governments. মানে কটন স্কিম বলে, উনি হচ্ছেন প্রথম এই এনজিও কনসেপ্টটাকে আবিষ্কার করেন, এবং উনি বলেছিলেন যে লং বিফোর দেয়ার ওয়্যার গভর্নমেন্টস, মানে গভর্নমেন্টস এরও অনেক আগে এনজিওর উদ্ভাবনা হয়েছে। এনজিও এমন একটা জিনিস যা হচ্ছে পিপল অর্গানাইজ দেমসেলস ইনটু গ্রুপস ফর মিউচুয়াল প্রোটেকশন অ্যান্ড সেলফ হেল্প। পিপল নিজেই এটা অর্গানাইজ করেছে গ্রুপসে ফর মিউচুয়াল প্রোটেকশন অ্যান্ড সেলফ হেল্প। মানে আপনি দেখবেন যে সবসময় আপনি যদি মনে করেন যে আমি একটা কমিউনিটি ক্লাব, ওকে, আপনি যদি মনে করেন একটা স্পোর্টস ক্লাব, আপনি মনে করতে পারেন এরকম ছোট ছোট বিভিন্ন ওমেন্স ক্লাব হতে পারে। একটা কমিউনিটি একদম দোরগোড়া থেকে শুরু করে একদম তারপরে হচ্ছে পুরো কমিউনিটি বা সোসাইটি থেকে আপনি আসতে পারেন যে একটা রিজিয়ন, অথবা আমাদের এখানে ডিস্ট্রিক্ট বেজ আছে, একটা রিজিয়ন বেজ হতে পারে, অথবা কোনো উদ্দেশ্য বেজ হতে পারে। বিভিন্ন ভাবে যদি আমি কোনো গ্রুপ ক্রিয়েট করি, আমাদের এখানে বিভিন্ন দেখবেন গুলশান কমিউনিটি ক্লাব আছে, ধানমন্ডি ক্লাব আছে, দেখবেন যে এই জিনিসগুলো, এই জন্য বলা হয় যে গভর্নমেন্টের অনেক আগেই এই কনসেপ্ট গুলো মানুষের মধ্যে ডেভেলপ করেছে, যে তারা গ্রুপ অফ অর্গানাইজেশন তৈরি করে, বিভিন্ন এই গ্রুপ অফ অর্গানাইজেশন বিভিন্ন উদ্দেশ্যে তৈরি করে। যেমন বললাম যে ওমেন্স ক্লাব হতে পারে, এটা হয়তো একটা, তারপর এডুকেশনের জন্য কোনো ক্লাব হতে পারে, কোন ছোট ছোট অর্গানাইজেশন হতে পারে। এই যে মানুষের কনসেপ্ট, যে আমরা মানে আগে একটা কনসেপ্ট ছিল যে আমরা 10 মিলি করি কাজ, হারি জিতি নাহিলাস, তাই না? মানে একা না, যখন একটা মানুষের মধ্যে কোনো উদ্ভাবনা আসে এবং চিন্তাধারা আসে, তারা করে কি এটাকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করে। এই যে কনসেপ্টটা এবং মানুষের হেল্পিং অ্যাটিটিউড, এই হয়তোবা ডাক্তার সোসাইটি মনে করছে, অথবা অন্য কোনো সোসাইটি মনে করছে, অথবা কিছু মানুষ যারা অ্যাফ্লুয়েন্ট তারা মনে করছে যে এই কাজটা করা দরকার। দিস ইজ আ ফিলিংস। এইভাবেই অনেক আগেই, ধরেন 100-200 বছর থেকে এই যে একটা অনুভূতি, এইটাকে একটা রূপ দিয়ে গত 50 বছর ধরে এনজিওর উদ্ভাবনা। তো এর জন্য বলা হয়েছে যে গভর্নমেন্ট তো একটা স্পেসিফিক ইলেক্টেড থিংস, এবং এটার আরো আগে থেকে এই কনসেপ্টটা আমাদের মনে আসছে। এবং পোভার্টি, যদি আমরা দেখি যে পোভার্টি এটার উৎপত্তির কারণ, হয়তোবা মানুষ ফিল করেছে যে আমাদের এরকম মানুষ আছে যারা, কোনো গ্রুপ আছে যে ঠিক আছে আমি মনে করছি যে তারা চিকিৎসা ঠিক মতো পাচ্ছে না, কেউ আছে যে তাদের কোনো মানুষের রাইট এস্টাবলিশ হচ্ছে না, তাদেরকে অধিকার আদায়ের জন্য কিছু করা দরকার, তারা হয়তোবা একটা গ্রুপ করেছে সেইভাবে হিউম্যান রাইট এস্টাবলিশমেন্ট। অথবা কেউ মনে করতেছে যে এই গ্রুপ, এই মানুষগুলার কোনো চাকরি বাকরি নাই, তারা খেতে পায় না, আনএমপ্লয়েড, তো তাদের জন্য কোনো একটা কিছু করা, সেইভাবে কিছু করেছে। তো মানুষ এই যে ফিলিংস এর থেকে একটা কিছু করলো, দ্যাট ইজ দ্য বেসিস অফ প্রজেক্ট ডেভেলপমেন্ট বা এনজিও। ছোট থেকেই বড় হয়, সবই যে আমি বলবো না বড় বড় এনজিও। সো দ্য বেসিস ইজ পভার্টি। সো পভার্টি বলতে আসলে আমরা কি বুঝি? দ্যাটস এ ভেরি নাইস একটা ডায়ালগ, আমার কাছে ভালো লাগে এই প্রথম 3-4টা লাইন। সো পভার্টি ইজ এ ডিনায়াল অফ চয়েসেস অ্যান্ড অপরচুনিটিস and a violation of human dignity. It means lack of basic capacity to participate effectively in society.
and it means not having enough to feed, enough to clothe a family, not having a school or clinic to go, not having the land on which to grow one's food, or not having a job to earn one's living, not having access to credit. তাহলে প্রভার্টি বলতে আমরা কি বুঝলাম? প্রথম কথাটাই বলে দিছে, দেখেন, ডিনায়াল অফ চয়েসেস এন্ড অপরচুনিটিজ, এ ভায়োলেশন অফ হিউম্যান ডিগনিটি। এখন আমি যদি মনে করি আমি 3 বেলা ঠিক মতো খাই, আমি ভালো কাপড় চোপড় পরি, আমার বাচ্চারা ভালো স্কুলে যায়, আমি তাদের স্যালারি, টিউশন ফিস দিতে পারতেছি আর কি, আমি একটা কাজের লোক রাখতে পারতেছি স্যালারি দিয়ে, আমি একটা গাড়ি মেনটেন করতেছি, আমি এখানে আমি একটা নর্মাল, আমি আমার সত্যি কথা বলে প্র্যাকটিক্যালি আমার কথাটা বললাম। বাট আরেকটা মানুষ যে আমাদেরই সমসাময়িক আরেকজন, তার যদি এই সুবিধাগুলো না থাকে, তার মানে দে আর ডিভয়েড অফ দ্যাট চয়েসেস এন্ড অপরচুনিটিস। তাহলে কি হচ্ছে, তার ইভেন যদি এমন হয় যে আমাদের বেসিক হিউম্যান রাইটস গুলাও সে অ্যাচিভ করতে না পারে, দ্যাটস দ্য ভায়োলেশন অফ হিউম্যান ডিগনিটি। আজকে আমি যদি গাড়িতে চড়ে আমার ওয়ার্কিং প্লেসে যাই, আরেকজন রাস্তায় নামলো, কিছুক্ষণ দাঁড়ায় থাকবে, তারপরে বাস ধরার চেষ্টা করবে, আবার হয়তো রিক্সা করে কিছু দূর বাস স্ট্যান্ডে যাবে, তারপর বাসে উঠবে, তারপর হয়তো একটা জায়গায় যাবে, হয়তো রাস্তায় কোনো এক জায়গায় নেমে যাবে। সো হু আর ভেরি ভালনারেবল? আমি গাড়ি করে অফিসে যাচ্ছি, আমি ভালনারেবল, নাকি যে আপনার 3টা রুটে, একবার রিক্সা, তারপরে বাস, তারপরে হেঁটে অফিসে গেলো, সে ভালনারেবল? ডেফিনেটলি আমি চিন্তা করবো যে এই যে সাফারিংস গুলো আছে সেই বেশি ভালনারেবল, তাই না? সো মানুষ যে ভালনারেবল এবং আমি যে ভালো আছি, এই কনসেপ্ট এবং এই ডেভেলপমেন্ট এবং এই ফিলিংসটা থাকতে হবে। আমাদের যেটাই থাকে, আমরা যেখানে আছি, আমরা আমাদের থেকে অনেক খারাপ আছে মানুষ, তাই না? সো কেন আছে? বিকজ দেয়ার ইজ পভার্টি। আমাদের সবার সোশ্যাল ইকোনমিক কন্ডিশন এক না। এখন এই সোশ্যাল ইকোনমিক কন্ডিশনটাকে যদি অ্যাড্রেস করতে চায়, তো আমরা কেন মানা করব? এখন আমরা যদি মনে করি উই হ্যাভ দ্যাট ক্যাপাসিটি, আমরা মানুষের জন্য কিছু করব, সো আমরা একটা এনজিও ফর্ম করতেই পারি, আমরা একটা জয়েন্ট স্টকের বা ট্রাস্টের গঠন করতে পারি, আমরা একটা ভালো কাজ করতে পারি। অনেকেই করেছে, এইটাই আসলে যুগ যুগ ধরে এভাবেই কিন্তু এই ফরমেশন গুলা হয়েছে। সো এইখানে আপনি মনে রাখবেন যে এই যে নট হ্যাভিং এনাফ খাওয়া বলছে, তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, মানে স্বাস্থ্য, শিক্ষা, তাই না? আমরা জানি এই 5টা হচ্ছে আমাদের মৌলিক অধিকার। সো এখানেও যখন মানুষ এই জিনিসগুলো ঠিক মতো পাচ্ছে না, আপনি চেষ্টা করলে, আমি এখন ইউনাইটেড হসপিটালে যেতে পারবো, আমি চাইলেই টাকা দিয়ে একটা, দে আর বাউন্ড টু গিভ মি দ্য সার্ভিস বিকজ আই এম পেইং টু দেম। বাট একটা এই ধরনের পোভার্টি বা লো সোশ্যাল কন্ডিশন আজকে যারা আছেন, তারা হঠাৎ করেই গিয়ে কি হইলেই ইউনাইটেড হসপিটালে গিয়ে এই ট্রিটমেন্টটা নিতে পারবে? তারা কি বাউন্ড থাকবে? তারা ঢাকা মেডিকেল কলেজে যাবে, লাইনে দাঁড়াবে অনেকক্ষণ, তাদের ডিগনিটি হ্যাম্পার হবে, তাদেরকে নেগলেক্ট করা হবে। আমাদের দেশের অ্যাটিটিউডই জানি কিরকম, মানে এই মানুষগুলাকে কিভাবে যে কেয়ার করে আমি জানি না। আমি আসলে প্রায় 3 বছর ইসলামে কাজ করেছি। আমার একটা ভলান্টারি, প্রথমে আমি 1 বছর পেয়েছিলাম, পরে আমি পেইড ছেড়ে দিয়ে ভলান্টারি কাজ করছি করা ইসলামে। আমার ভালো লাগছে যে ওদেরকে এই সার্ভিসটা দিতে পেরে। দে আর ভেরি, আসলে তাদের অনেক রকম নিড আছে এবং ওমেন সব জায়গায় খুবই নেগলেক্টেড। ওমেন, আমি ছিলাম ওমেন ক্যান্সার স্ক্রিনিং এবং রিপ্রোডাক্টিভ হেলথে, মানে 2011, 12, 13, 14 সাল পর্যন্ত। তো আমি খুব প্র্যাকটিক্যাল ফেস করে আসছি এখানে। তো দে আর ভেরি নিডি এবং তাদের আসলে এত রকম সমস্যা, এবং এই যে জিনিসগুলো, এটাকে যদি অনুধাবন না করেন তাহলে আসলে পাবলিক হেলথ করে কোনো লাভ নেই। পাবলিক হেলথ বলতে কিন্তু বারবার মনে রাখবেন, দিস ইজ নট এ ডিগ্রি, ইউ আর ডিলিং উইথ দ্য পাবলিক হেলথ। পাবলিক হেলথ ইজ আ ব্রড সেন্সে পাবলিক হেলথ। সো আমি মনে করি এই যে susceptibility to violence, লেখা আছে যে it means susceptible to violence and it often implies living on marginal or fragile environments without access to clean water or sanitation. এই জিনিসটাও আগে ছিল, কারণ আমাদের এখানে সবসময় দেখবেন যে স্যানিটেশন নিয়ে বিশাল একটা প্রবলেম ছিল। এটা আমাদের দেশে অনেকটাই এখন সলভ হয়ে আসছে উইথ সাপ্লাই অফ ওয়াটার, টিউবওয়েল, স্যানিটেশন অনেক ইমপ্রুভমেন্ট করেছে। আমি যখন করাইলে কাজ করতাম 12 সালে, ওদের যে হাঁটার রাস্তা, ওদের যে এনভায়রনমেন্ট দেখলে আমি প্রথমে আমার মাথা ঘুরায় যেতাম, মানে অনেকদিন ঠিক মতো খেতে পারতাম না। আস্তে আস্তে এগুলোও দেখলাম উন্নত হয়েছে। তারপর ওরা যেই পরিবেশে থাকে, দ্যাট ইজ মিজারেবল।
দ্যাট ইজ মিজারেবল। আমি জানি না এখানে প্রায় 3 লাখ 4 লাখ মানুষ থাকে, কিভাবে থাকে আই ডোন্ট নো। তাদের কোনো হাউস হোল্ড নাম্বার নেই, একটা টিন শেডের মাঝখানে খালি পার্টিশন দিয়ে ঘর, 2-3 ফ্যামিলি, না কোনো প্রাইভেসি আছে, এক চুলায় 2-3 জন রান্না করে, ওয়াশরুমের কোনো ঠিক নাই, মানে দ্যাটস আসলে রিয়েলি মিজারেবল। এখানে আমি অনেকগুলা ইয়েও দেখলাম, এনজিও দেখলাম কাজ করতেছে, ইন্টারভিডা, ব্র্যাক, তারা কিন্তু ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছে এদেরকে। এবং আমি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেওয়া যে এনজিওদের সবসময় খারাপ করে তা না, আমাদের একই জায়গায় ছিল সবগুলা। তো আমি যে ট্রাস্টের আন্ডারে কিছুদিন সার্ভিস ওদেরকে দিয়েছি, পরে আমি নিজেই দিলাম, তারাও ফ্রি সার্ভিস দিয়েছে 3-4 বছর। ব্র্যাকও দেয়, ইন্টারভিডা স্কুল আছে বাচ্চাদের পড়াশোনার জন্য, ওখানে দেখলাম যে বাচ্চারা পড়াশোনা করতে যায়। আরেকটা আছে হচ্ছে আপনারা সবাই জানবেন পিকেএসএফ, কিন্তু অনেক জায়গায় ফ্রি সার্ভিস দিয়ে আছে। পিকেএসএফ ইজ এ গ্রেট এনজিও, কিন্তু বাংলাদেশের দুস্থ স্বাস্থ্য কেন্দ্র, অনেকে হয়তো নাম শুনে থাকবেন। তো তারাও এই দেখলাম যে ওই একটা কার্ড করে দিয়েছে হেলথ সার্ভিস এবং মেডিসিনটাকে ফ্রি দেওয়ার চেষ্টা করছে। এরকম অনেক আগায় আসছে। ইটস নট যে সবাই গুড সবাই ব্যাড, আমি তা বলবো না। সো পোভার্টি আসলে কি, পোভার্টির আরো বিভিন্ন কনসেপ্ট আছে। সো আপনি সবসময় মনে রাখবেন যে দোজ হু আর পুয়ার দে আর মোর ভালনারেবল টু এনিথিং। আমি যে উদাহরণটা দিলাম, যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যত গেলে যত সম্ভাবনা, বাসে গেলে যত সম্ভাবনা, বাস থেকে নামা উঠা করলে, একটা রিক্সায় গেলে সম্ভাবনা, যে মানুষ একটা নিজের গাড়িতে করে যাবে দে আর মোর সেফ। কেন আমি এটা আপাত দৃষ্টিতে এটাই, তাই না, আমরা এটাই বুঝি, কিন্তু এই জন্য মনে হয় যে আপনারা নিজেও চিন্তা করবেন যে যে মানুষটার এই অ্যাক্সেসটা নেই তারা ভালনারেবল টু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তাই না? রাস্তা পার হতে গিয়ে মানুষ অনেকভাবে অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে। তারপরে যারা পুয়ার, তাদের অ্যাক্সেস টু হেলথ কেয়ার কম, এবং আমাদের দেশের মানুষের যে অ্যাটিটিউড, বিশেষ করে ডাক্তারদের, মানে আমি নিজেই মানে আই ফিল শেম, খুবই সাংঘাতিক অবস্থা। আমি অনেক জায়গায় দেখেছি, মানে এদের কোনো কেয়ারই করে না, ডাক্তারদের অ্যাটিটিউড এটা হওয়ার কথা না। তো যাই হোক, আমাদের মেডিকেল ইথিক্স এর অভাব, মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে হিউজ, সবারই, সব লেভেল অফ স্তরের মানুষকে। আমরা শুধু নিজেকে নিয়ে ভাবি, মানুষকে নিয়ে ভাবি না। তো এই জিনিসগুলা আসছে। সো পোভার্টি ইজ, ওয়্যার দেয়ার ইজ পোভার্টি দেয়ার ইজ এনজিওস। আস্তে আস্তে এই প্রয়োজনগুলো মেটানোর জন্য বিভিন্ন ধরনের এনজিও ডেভেলপ করছে। সো দেয়ার আর ওয়াইড ভ্যারিয়েশনস among the countries they are operating in the structure of NGOs. Each country has NGOs within its own legal structures, and NGOs are shaped by agreements with international organizations such as International Labour Organization, European Union। মানে বিভিন্ন ভাবে হতে পারে, যেমন আমি একটা বলতে পারি, ইউকের আমাদের দেশে অনেকদিন ধরে কাজ করছে মুসলিম এইড। মানে মুসলিম এইড দেখবেন বিভিন্ন জায়গায় আছে, ওটা মেইনলি ওই যে কোন একটা জানা ইয়েতে, এটা মেইনলি ঠিক মনে আসতেছে না। ওরা কিন্তু ওদের গভর্নর দিয়ে শুরু করে, ইউরোপিয়ান, মানে ওদের কিন্তু ব্রিটিশই হচ্ছে হেড অফিস ছিল এতদিন পর্যন্ত। তো এরা কাজ করে কিন্তু ওই ফান্ডে, মুসলিম এইড। তো ফান্ডটা যেখানে হোক, তারা একটা দুস্থ মানুষ বা যারা হচ্ছে পুয়ার, তাদেরকে একটা হিউম্যানিটির জন্য কাজ করে যাচ্ছে। তারা তাদের এডুকেশন, তাদের আরো কিছু নিডস, এগুলা তারা সাপ্লাই দিচ্ছে। সো আমি মনে করি এটা গুড এইমেই শুরু করেছে এবং এটা চলতে থাকবে। NGOs can be defined in terms of their functions in the social system. সবাই তো এক ধরনের কাজে হেল্প করছে না, বিভিন্ন এনজিও বিভিন্ন কাজ করছে, সবারই নির্দিষ্ট অবজেক্টিভ নিয়ে কিন্তু একটা এনজিও ফর্ম হয়। হয়তো অবজেক্টিভটা প্রথমে ছোট থাকে, পরে অবজেক্টিভটা ব্রড হয়ে যায়, হয়তো মাল্টি সার্ভিস ঢুকে যায়। তো কেউ হতে পারে যে এডুকেশন, কেউ হয়তো পোভার্টি, সবই কিন্তু পোভার্টি এলিভিয়েশন। আপনি এটা মনে রাখবেন যে পোভার্টি এলিভিয়েশনের জন্যই সবাই কাজ করছে, বাট ডিফারেন্ট ওয়েতে। কারণ আপনার এটা বুঝতে হবে, as more as you are educated, you are more capable of doing something. So it is a poverty alleviation, education. Also it is a human right. মানে শিক্ষা মানুষের মৌলিক অধিকার, কিন্তু poverty alleviation এর ওয়ে হচ্ছে আপনাকে শিক্ষিত হতে হবে। সো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং শিক্ষিত হলে আমি মনে করবো একটা জাতি যত শিক্ষিত, এরকম অনেক উক্তি আছে, সে তত বেশি রিচ, তাই না? সো এখানে এডুকেশনে অনেকে অনেক কাজ করছে। আমাদের এমডিজি যে ছিল মিলেনিয়াম, এখানেও কিন্তু ছিল যে প্রাইমারি এডুকেশনকে এনশিওর করা একটা গোলই ছিল। সো ভ্যারিয়েশনস ইন their activities can affect their organizational structure. অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের হলে এনজিও বিভিন্ন ভাবে ফর্ম হয়, হয়তো ছোট হয়ে তারপর বড় হতে পারে। সো এখানে এনজিওর অনেকগুলো কনসেপ্ট আছে। একটা দেখলেন যে
বিভিন্ন কান্ট্রি ওয়াইজ রিজনে এনজিও হতে পারে কমিউনিটি বেসড ভলান্টারি অর্গানাইজেশনস দ্যাট হেল্প দেমসেলভস এন্ড সার্ভ আদার্স এট লোকাল, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল লেভেল। যদি কোনো সময় আমার কানেকশন একটু আনস্টেবল হয়ে যায় রাতে আসলে, সো আপনার যদি কেউ শুনতে না পান আমাকে নক করেন। কমিউনিটি বেসড ভলান্টারি অর্গানাইজেশন হতে পারে দ্যাট হেল্প দেমসেলভস এন্ড সার্ভ at local, national and international levels. So এটাও এনজিওর এক ধরনের ডেফিনিশন। কমিউনিটি অনেকে বলে ইট ইজ আ কমিউনিটি বেসড ভলান্টারি অর্গানাইজেশন। সো সাম এটাকে চিন্তা করে ভেহিকল ফর ডেমোক্রেটাইজেশন হতে পারে, যে আমাদের ভেহিকলস ফর ডেমোক্রেটাইজেশন অ্যান্ড এসেনশিয়াল কম্পোনেন্টস অফ এ থ্রাইভিং সিভিল সোসাইটি। আমরা এটাকে যেহেতু বলেছি যে কমিউনিটি বেসড অর্গানাইজেশন, যেহেতু বলেছি যে এটা কমিউনিটি পিপলের নিড থেকেই উদ্ভব হয়, মানুষের জন্য চিন্তা করে এটাকে প্রথমে তৈরি করে এবং এটাকে পরে আস্তে আস্তে এটাকে বড় করে। সো ইট ইজ এমন হতে পারে যে সিভিল সোসাইটি থ্রাইভিং, যে আমি ড্রাইভ দিচ্ছি, আমি ড্রাইভিং করে আমি এটাকে ফর্ম করছি। আরেকটা হতে পারে যে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, কিন্তু এনজিও কিন্তু কারো আন্ডারে না। সো এটা হতে পারে যে একটা ভেহিকলস, মানে ডেমোক্রেসির একটা বাহন, এটাও হতে পারে। এবং তারা কিন্তু চিন্তা করে, কেউ কিন্তু কারো আন্ডারে না, শুধু তারা মনে করে যে আমি সরকার করতে পারুক না পারুক, আমি এনজিওর মাধ্যমে মানুষগুলো উপকার করতেছি, এটাই তাদের। আপনারা এরকম অনেক দেখবেন, আমি কয়েকটা এনজিওর নাম আমি পরে দিচ্ছি, দেখা যাবে, which in turn are seen as essential to the success of the agenda's economic dimension. মোট কথা সবকিছুতেই আমি কি করব, ইকোনমিটাকে ডেভেলপ করব। আইদার আমি এডুকেশন করি, আইদার আমি তাদেরকে ফ্রি মেডিসিন সাপ্লাই দিই, অথবা তাদেরকে আমি ফ্রি হেলথ কেয়ার সার্ভিস দিই, অথবা আমি তাদের জন্য কোনো স্পেশাল কমোডিটি দেই যেটা লাগবে, একটা ভালো কিছু টিউবওয়েল দিলাম, অথবা কোনো এমপ্লয়মেন্ট অপরচুনিটি করে দিই, অথবা কোনো ভোকেশনাল ট্রেনিং দিই। আমি যাই করি, ইমপ্রুভমেন্ট হচ্ছে কি সোশিও ইকোনমিক কন্ডিশন মানুষের, তাই না? সো আরো যদি আমি বলতে চাই, তো এনজিও কে এখানে দেখবেন বিভিন্ন নাম দেওয়া আছে নিচে এবং সালটা, এরা হচ্ছে বিভিন্ন স্পেশালিস্ট দ্বারা বিভিন্নভাবে এনজিও কে ডিফাইন করেছে। তো লাস্ট and not the least, it is the formal organizations, and as such they emerged when a group of people organized themselves into a social unit, and that was established with the explicit objective of achieving certain ends and formulating rules to govern the relations among the members of the organization and the duties of each other. তার মানে এটা আমি যেটা বললাম, কোনো ফর্মাল অর্গানাইজেশন হিসেবেও শুরু হতে পারে। কোনো গ্রুপ অফ পিপল হয়তো মনে করলেন যে কথার কথা গুলশানে কিছু আমি দেখি, আর গুলশান কমিউনিটি ক্লাব, গুলশান লেডিস ক্লাব, গুলশান সোসাইটি ক্লাব, তারপরে এমনি গুলশান ক্লাবই তো একটা আছে, বিভিন্ন আরো অনেক ছোট ছোট আমি দেখেছি যে এরা কি করে, ছোট ছোট গ্রুপ অফ পিপল মিলে একটা করে কাজ করতেছে। এবং গুলশান কমিউনিটি ক্লাবে আমি দেখলাম এখানে 5টা অবজেক্টিভ আছে, এবং তারা কি করে, আমি নিজে দেখেছি, আমি অফিসটায় গেলাম একদিন, যে আমাদের কোনো স্কোপ আছে নাকি ভলান্টারি সার্ভিস দেওয়ার। তো তারা আমাকে ওয়েলকাম করলো, এবং তারা যেটা করেছে খুব কম, এটা অবশ্য কিছু একটা বাজেট রেখেছে, খুবই কম, সেটা ওরা 3 মাসের সেলাই ট্রেনিং দেয়, তারপর কম্পিউটার ট্রেনিং দেয় 3 মাসে। তারপরে যারা এরকম ভালনারেবল বা পারছে না করতে, তাদের জন্য করেছে একটা স্কুল করেছে ছোট, সেই স্কুলে তারা পড়াশোনা করায় যারা করতে পারে না। 3টা আছে, আরেকটা মনে হয় কোরআন শিক্ষা আছে 4টা, আরেকটার জন্য কি 5টা সার্ভিস তারা দিচ্ছে। তো কিছু তারা ভলান্টারি দিচ্ছে, কিছু তারা হয়তো শিক্ষাটা তারা ভলান্টারি দিচ্ছে, আর ভোকেশনাল যে 2টা দিচ্ছে তারা মনে হয় ওই যে সেলাই আর হচ্ছে কম্পিউটার, সেখানে তারা কিছু মানি ধরে রেখেছে। তো অনেকে যে একটা ইউনিট করে তারা বড় করে করছে, এবং ছোটই হয়তো শুরু করেছিল। এই যে সোশ্যাল ইউনিট, এটাকে কিন্তু সোশ্যাল ইউনিট বলে, যে কিছু গ্রুপ অফ পিপল মিলে একটাকে করেছে, এবং সেটার অবজেক্টিভটা সার্টেন এন্ড পর্যন্ত অ্যাচিভ করার পরে তারা আস্তে আস্তে এটাকে বড় করেছে। দিস ইজ অলসো এ টাইপ অফ এনজিওস। সো ন্যারো অ্যাপ্রোচে এটার একটা ডেফিনিশন আছে, মানে আর ব্রডার অ্যাপ্রোচে আছে। সো আমি এনজিও হচ্ছে refers to a specific type of organization working in the NGO refers to a specific type of organization working in the field of development, one that works with people to help them improve their social and economic situation and prospects. আপনারা এইটুকু লিখলেই আপনাদের ন্যারোয়ার অ্যাপ্রোচে এনজিও ডেফিনিশন হয়ে যাবে। যখন আপনাদের এনজিও ডেফিনিশন
আসবে পরীক্ষায়। তো এতক্ষণ আমি আপনাদেরকে কনসেপ্টটা বুঝাচ্ছিলাম যে আসলে হাউ প্রজেক্ট হ্যাজ বিন ইভলভড ফ্রম দ্য কনসেপ্ট অফ দ্য পোভার্টি। অনেক সময় এক্সপ্লেইন করার জন্য এই ধরনের প্রশ্ন আসে যে এখন নিশ্চয়ই এগুলো অনলাইনে অনেক কমে গেছে, বাট এটা আসে যে অনেক সময় হাউ প্রজেক্ট ইজ ইভলভড ফ্রম দ্য কনসেপ্ট, হাউ দ্য কনসেপ্ট অফ দ্য প্রজেক্ট ইভলভড, অথবা হাউ এনজিও হ্যাজ বিন ইভলভ ফ্রম দ্য কনসেপ্ট অফ দ্য পোভার্টি। তার এই কনসেপ্টটা কিভাবে আসলে গ্রো করেছে। সো এনজিওর এই ডেফিনিশনটা, এবং এখানে আপনারা দেখছেন যে আমি যেগুলো বলেছি এই কথাগুলো আছে, দ্যাট ক্যান বি পলিটিক্যাল গ্রুপ, দ্যাট ক্যান বি লেবার অ্যান্ড ট্রেড ইউনিয়ন, দ্যাট ক্যান বি রিলিজিয়াস বডিজ অ্যান্ড ইনস্টিটিউশন, দ্যাট ক্যান বি স্পোর্ট ক্লাব, আর্টস অ্যান্ড কালচার সোসাইটি। গিল্ডও এই ধরনের একটা, গিল্ড মানে কোনো সমন্বিত ইউনিয়ন অ্যাক্টিভিটি বোঝায়। ট্রেড অ্যাসোসিয়েশন, প্রফেশনাল অ্যাসোসিয়েশন হতে পারে, যেমন হচ্ছে আমাদের যদি ডাক্তার সোসাইটি হয়, ফিজিওথেরাপি সোসাইটি হয়, বিভিন্ন ওজিএসবি। আমাদের এই হেলথেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন ও সোসাইটি আছে। ব্রডার অ্যাপ্রোচে যেটা বলা হচ্ছে দ্যাট ইজ দ্য বেস্ট ডেফিনিশন অফ এনজিও থিওরিটিক্যালি, সেটা হচ্ছে ইউএন অর্গানাইজেশন এটাকে দিয়েছে, এবং দ্যাট ইজ দ্য বেস্ট এনি নন প্রফিট ভলান্টারি সিটিজেন গ্রুপ that is organized on a local, national and international level, task oriented and driven by people with a common interest. এইটা হলো এনজিওর আসল ডেফিনিশন। এবং NGOs perform a variety of service and humanitarian functions, bring citizen concerns to governments, advocate and monitor policies, and encourage political participation through provision of information. তো এইখানে আমি এটা হচ্ছে ব্রডার রেসপেক্টে এনজিওর ডেফিনিশন। সো আমরা এখানে এটাই বলবো যে এনজিওস মেইনলি হতে হবে নন প্রফিট, ভলান্টারি সিটিজেন গ্রুপ, লোকাল, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল লেভেল টাস্ক ওরিয়েন্টেড হতে পারে। শুধু লোকাল নিডের জন্য হতে পারে, ন্যাশনাল আমাদের দেশের কান্ট্রি নিডে হতে পারে, রিজনাল হতে পারে, ইন্টারন্যাশনাল লেভেল টাস্কে হতে পারে। And some are organized around the specific issues such as human right, environment, health. আমি বারবার বলতেছি মাল্টিপল ডিসিপ্লিনারি এনজিও হতে পারে, এবং এখানে আরো আছে আপনাদের জাস্ট কনসেপ্ট, বাট দ্যাট দ্য ন্যারোয়ার অ্যাপ্রোচ এন্ড দ্য ব্রডার অ্যাপ্রোচ ডেফিনিশন ইজ ডেফিনেটলি দ্য থিওরিটিক্যাল ডেফিনিশন। সো এখানে আমি এনজিওর ক্রাইটেরিয়াতে এনজিও শুড ফুলফিল, এনজিওর কি কি ক্রাইটেরিয়া থাকতেই হবে, না হলে এনজিও হবে না। নাম্বার 1 ইজ ইট শুড বি অটোনোমাস। এটা গভর্নমেন্টের উপরে নাইদার বি হোল্ডেন টু গভর্নমেন্ট ইন দ্য পারসুট অফ ইটস অবজেক্টিভ, অবজেক্টিভের জন্য কিন্তু সরকারের উপরে ডিপেন্ড করবে না। নাইদার ডিপেন্ডিং সাবস্টেন্সিয়ালি অন দ্য স্টেট ফর ইটস ফান্ডস নর বিং বি হোল্ডেন টু গভর্নমেন্ট। না এটা গভর্নমেন্টের সাথে জবাবদিহিতা থাকবে, না এটা গভর্নমেন্টের ফান্ডের উপরে, স্টেটের ফান্ডের উপরে ডিপেন্ড করে করবে। এটা কিন্তু কোনো ইনসিউরিটি নেই, গভর্নমেন্ট কিন্তু এটা লায়াবিলিটিস নেবে না। তাহলে এটা ফার্স্ট ক্রাইটেরিয়া হতে হবে, যেটা ফান্ডিংটাকে, সেলফ ফান্ডিংটাকে এনশিওর করতে হবে। আরেকটা হলো সেকেন্ডলি ইট শুড বি নন প্রফিট মেকিং। মানে এটাই হচ্ছে এনজিও উদ্ভাবন যখন হচ্ছিল, আপনি এর আগে একটু আগে আমি বললাম যে ভলান্টারি অর্গানাইজেশন হইতে হবে, ঠিক আছে। তো আর সুতরাং নন প্রফিট মেকিং, এবং থার্ডলি হচ্ছে দ্য মেজর পার্ট অফ ইটস ফান্ড শুড কাম ফ্রম ভলান্টারি কন্ট্রিবিউশন। এই যে আমি যে ক্লাবগুলোর কথা বললাম, আমি নিজে যেটা দেখতেছি, গুলশান কমিটি ক্লাব, সোসাইটি ক্লাব, দিস অল আর ভলান্টারি কন্ট্রিবিউশনে চলতেছে। এটা কিন্তু কোনো কারো নির্দিষ্ট ফান্ডে এটা চলছে না, তারা এটা নিজেরাই সোসাইটি করে নিছে, তারা নিজেরাই এটাকে চালায়, নিজেরাই ফান্ড করে। তারা পার্কের ইমপ্রুভমেন্ট করছে, যে গুলশানের যে পার্কগুলা, এগুলা দেখলাম যে সব তারা বসার জায়গা ঠিক করে খুব সুন্দর করে ফেলছে, এবং তারা কিন্তু সেলফ ফান্ডিং, ইট ইজ নট গভর্নমেন্ট ফান্ডিং। একটা পার্ক আছে গভর্নমেন্ট, বাকি দুটোই প্রাইভেট। সো এই তারা বিভিন্ন অনুষ্ঠানও করে, এখানে আমি দেখলাম যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য, তারপরে এই যে বিভিন্ন ডে তারা পালন করতেছে, এখানে তারা বিভিন্ন ধরনের, একদিন দেখি যে গ্রুপ অফ গরিব মানুষ যারা আছে আশেপাশে বা বা তাদের জন্য যে এক বেলার খাওয়া অ্যারেঞ্জ করতেছে। মানে এটা হলো তাদের বিভিন্ন ভলান্টারি কাজকর্ম করতেছে, ইট ইজ নট ফান্ডেড বাই গভর্নমেন্ট। সো এখানে এই জিনিসটা মনে রাখতে হবে, অটোনোমাস, নন প্রফিট মেকিং অ্যান্ড ভলান্টারি কন্ট্রিবিউশনের উপরে চলতে হবে। এটা কোনো এরকম ছাড়া হবে না এনজিও। এখন আমরা তো এনজিও এরকম দেখলাম, আমি ক্রাইটেরিয়া বললাম আপনাদেরকে, কনসেপ্ট বললাম, কোন বেজে করা হচ্ছে। এখন আমি কিছু অন্য কথাও বলি, সেটা হলো যে আমাদের দেশে যদিও এনজিও কনসেপ্ট শুরু হয়েছিল এভাবেই, বাট ইন মোস্ট অফ দ্য কান্ট্রিজ নাও এনজিও হ্যাজ বিন ট্রান্সফর্ম টু প্রফিট মেকিং। নাও এনজিও হ্যাজ বিন ট্রান্সফার টু প্রফিট মেকিং। এনজিও মানুষ এখন ফর্ম করে টু আর্ন মানি, মানুষের টাকা আত্মসাৎ করার জন্য করছে, এবং নিজের টাকা বানানোর জন্য করছে। এটা হলো আসল কথা।
আপনারা দেখবেন সব এনজিও না, বাট মোস্ট অফ দ্য এনজিও এখন আমাদের হয়ে গেছে যেটা, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য এনজিওস এখন, আপনি যদি মনে রাখেন যে বড় বড় ছাড়া বাকি যারা ছোটখাটো এনজিও আছে সবাই মনে করে যে আমি ফান্ড আনবো, আমি কাজ করব, কিন্তু তার অর্ধেক কাজ করবে আর অর্ধেক কাজ তারা করবে না, ওই টাকাটাকে ইউটিলাইজ করবে না। এই এই এনজিও হচ্ছে আপনার ফ্রড এবং চিটিং করার জন্য সবচেয়ে একটা ভালো প্লেস। আপনি দেখাচ্ছেন যে এটা একটা ট্রাস্ট, অথবা দেখাচ্ছেন ইট ইজ এ নন ভলান্টারি, ইট ইজ এ ভলান্টারি অর্গানাইজেশন, আমরা এই করছি ওই করছি এই করতেছি, অনেক কিছু অনেকে আছে আপনি যাই নাম, আমি অনেকগুলো ভিজিট করছি, যেমন আপনারা যে আগারগাঁয়ের প্রবীণ হিতৈষী সংস্থা করছেন কিনা, এটা কিন্তু গভর্নমেন্টের যে তা না, কিন্তু গভর্নমেন্টের একটা ফান্ডে এটা চলে, এটা ওই প্রতি মাসে 1 কোটি 4 কোটি কি কি আছে, আমি গভর্নমেন্ট ফান্ড গুলো ওদের দিয়ে এটা নিয়ে নাড়াচাড়া করছেন, তারা পায়। কিন্তু এর কতটুকু তারা হচ্ছে এই প্রবীণদের পিছনে খরচ করে সেইটার অডিট কিন্তু গভর্নমেন্ট ফান্ড দিলে গভর্নমেন্টের অধিকার আছে করার। ইভেন অনেক এনজিও কিন্তু এরকম আছে যে গভর্নমেন্টের ফান্ডের উপর চলতে পারবে না, তারপরও গভর্নমেন্টের কিছু স্পেশাল গ্র্যান্ট ফান্ড থাকে, 2705 বলে গ্র্যান্ট, যেটাতে গভর্নমেন্টরা এরকম নন গভর্নমেন্ট যেসব অর্গানাইজেশন তাদেরকে যদি হিউম্যানিটেরিয়ান হয় দিতে পারে। এবং এটার অডিটের কাগজপত্র দেখে তো আমার মাথা খারাপ, যাই হোক। তো এই টাকাগুলো কোথায় যায়? এটা তো প্রবীণদের জন্য ব্যবহার করার কথা ছিল, যে 4 কোটি হোক 3 কোটি হোক আর 1 কোটি হোক। তো এইখানে অনেক প্রশ্ন আছে। এখন ম্যাক্সিমাম এনজিওই মালিক হচ্ছে হয়তো বা পলিটিক্যালি চলছে, এই করছে সেই করছে, এর টাকা পয়সা সব নিচ্ছে, গভর্নমেন্ট থেকে নিচ্ছে, ফরেন ফান্ড থেকে নিচ্ছে, কিন্তু সেটা কতটুকু ইউটিলাইজ হচ্ছে আমি জানি। তো এনজিও মানে এখন মানুষ মনে করে এনজিও মানে ফ্রড, এনজিও মানে সবাই না হলে, এখন যে কনসেপ্ট গুলো বললাম এই কনসেপ্ট থেকে মানুষ অনেক দূরে সরে আসছে। এনজিও হচ্ছে টাকা বানানোর জায়গা, অ্যাজ ফার অ্যাজ আই নো। সো অ্যাক্টিভিটিস যেখানে হবে যে আমরা জানতে হবে যে আসলে অ্যাক্টিভিটিস এবং হচ্ছে এনজিওর টাইপটা একই রকম। যেমন আমি যদি বলি যে কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার অথবা আমি সার্ভিস ডেলিভারি মডেলে এনজিও করব, যেমন ব্র্যাক আছে, মোবিলাইজিং রিসোর্সেস আছে, রিসার্চ অ্যান্ড ইনোভেশন যেমন টিআইবি আছে, ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বা রিসার্চের আরো ফান্ড আছে যেমন বিসিসিপি আছে, তারা ইনোভেশন করে, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য কোনো কোনো এনজিও কাজ করে, শুধু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করে, আর হচ্ছে পাবলিক ইনফরমেশন এগুলো দেওয়ার জন্য করে। সো এখানে হচ্ছে আপনার কমনওয়েলথ রিপোর্ট ফাউন্ডেশন অনুযায়ী এনজিওস ক্যান বি গ্রুপড আন্ডার 2 হেডিং, একটা হলো কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার, একটা হলো চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এখানে দেখবেন যে আমি এতক্ষণ যা যা বললাম এগুলো সব আছে, যেমন কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার আমি তো বললাম, একটা হতে পারে সার্ভিস অ্যান্ড ডেলিভারি, হেলথ সার্ভিস দিচ্ছে কেউ, কেউ রিসোর্স মোবিলাইজ, কেউ হিউম্যান রিসোর্স ডেভেলপ করে, হিউম্যান রিসোর্স মানে ক্যাপাসিটি বিল্ডিং, ঠিক আছে? হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং, মানুষকে তৈরি করা ভালোভাবে। রিসার্চ ইনোভেশনের উপরে কোন এনজিও আছে, পাবলিক ইনফরমেশন ডিসেমিনেশন করে শুধু সেটা আছে। আর তো হচ্ছে বিভিন্ন ধরনের চেঞ্জ এন্ড ডেভেলপমেন্টাল অর্গানাইজেশন, যেমন ওয়েলফেয়ার, ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট, ওমেন্স, ইয়থ, হিউম্যান রাইট, এনভায়রনমেন্টাল গ্রুপ, বিভিন্ন ধরনের চিলড্রেন, এরকম ডিসএবিলিটি অর্গানাইজেশন আছে। সো এখানে এগুলা হলো বেসিক্যালি টাইপ অফ এনজিও 2 রকম হতে পারে, এখানে দেওয়া আছে। আমি আরো টাইপ, আমি মেইন টাইপ আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, কিছু 4টা টাইপ হিসেবে এনজিও কাজ করে, মেইন যে টাইপ, এবং ওটাই আসলে আসলে ওটাই আসে। এবং হচ্ছে এখানে আপনারা দেখবেন একটা স্কিম অফ ফোর ডেভেলপমেন্ট এনজিও স্ট্র্যাটেজি জেনারেশন আছে, মানে এনজিও কনসেপ্ট গুলা কিভাবে জেনারেশন ওয়াইজ একদম মানে কন্টিনিউটি আবিষ্কার করে যে সায়েন্টিস্ট, জেনারেশন ওয়াইজ চেঞ্জ হয়ে আসছে। মানে এনজিওর বেসিক রোল হবে প্রবলেম, এনজিও যেটার উপর কাজ করে, একটা হলো প্রবলেম ডেফিনিশন, টাইম ফ্রেম, স্কোপ, মেইন অ্যাক্টর, এনজিও রোল। মানে প্রথম কথা হচ্ছে কোন প্রবলেমটাকে আইডেন্টিফাই করে আপনার এই কনসেপ্টটা আসছে, আপনি কি তার খাওয়া মানে খাবারের ব্যবস্থা করা মানুষের, নাকি এডুকেশন, নাকি আপনার কোনো বড় কোনো অবজেক্টিভ আছে। তারপর হচ্ছে এনজিওর একটা টাইম ফ্রেম থাকে যে কতদিন সে কাজ করবে, এইটার উপর কাজ করবে, প্রজেক্ট লাইফ থাকে বা ইনডিফিনিট ফিউচারের জন্য। তারপরে স্কোপ, এই স্কোপে আপনার কে পড়বে, শুধু কিছু মানুষ পড়বে, কোনো ফ্যামিলি দিবেন, কোনো নেইবারহুড অথবা কোনো রিজিয়ন অথবা ন্যাশনাল অথবা গ্লোবাল, এভাবে চিন্তা করা হয়। আর হচ্ছে এনজিও কে একা কাজ করবে না কমিউনিটি সহ কাজ করবে, পাবলিক প্রাইভেট মিলায় করবেন, অথবা লুজলি ডিফাইন্ড নেটওয়ার্ক, যেই আসে পিপল যারাই করতে চায় সেটাই করবে, এই ধরনের কিছু নিয়ে হচ্ছে আমাদের এনজিও। তাহলে প্রথম ছিল
রিলিফ অ্যান্ড ওয়েলফেয়ারের উপর। পরে যেমন রিলিফ টিলিফ যেগুলো দিতে, এগুলো কিছু এনজিও ছিল প্রথম দিকে, শুধু এই রিলিফ দেওয়া, ওয়েলফেয়ার কিছু কাজ করা। এনজিও আসলে প্রথমে অনেক ব্রড অবজেক্টিভে ছিল না, একদম বিগিনিং। তারপর আস্তে আস্তে এটার সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাড হলো, তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাড হয়েছে, এখন পিপলস মুভমেন্টস, মানুষ নিজে এটা নিয়ে মুভ করছে। পিপল মুভমেন্ট বলতে আপনি বুঝেন যে এটা ন্যাশনাল গ্লোবাল পর্যন্ত চলে গেছে, এবং রোলও হতে পারে বিভিন্ন ভাবে। এই রোলটাকে আমরা ডিফাইন করছি যে আমরা তখন দেখলাম যে কিছু এটা হচ্ছে রোল অফ এনজিও। আমি মেইনলি যাব, তো আর আগে আমি বলতেছি 3 লেভেলস ইন দা ইভলিউশন অফ এনজিওস ইন সোসাইটি। এখন দেখেন একটা এনজিও নতুন করে ডেভেলপ হতে পারে নিজের কিছু আইডিয়া এবং রিসোর্স দিয়ে। আরেকটা হতে পারে প্রি এক্সিস্টিং যে গ্রুপ বা অ্যাসোসিয়েশন, যেগুলো আমি বলতেছিলাম, এই ধরনের কোনো গ্রুপ অথবা কোনো অ্যাসোসিয়েশন, এটার উপরে ডেভেলপ করে কোনো এনজিও ডেভেলপ হতে পারে। এনজিওর কনসেপ্ট আসতে পারে যে একটা ছোট অ্যাসোসিয়েশন গ্রুপ ছিল, ক্লাব, সেটা অনেক বড় হয়ে গেল। আরেকটা হতে পারে যে ডাইভার্স রেঞ্জ অফ প্রি এক্সিস্টিং ইনফর্মাল গ্রাসরুট অ্যাসোসিয়েশন, যেমন ছোটখাটো কোনো আগে থেকে গ্রাসরুট লেভেলে, একদম হয়তো রুরাল লেভেলের প্রি এক্সিস্টিং এনজিও এর মতোই ছিল, সেটা আরো বড় হয়ে হতে পারে। তাহলে 3টা লেভেলে আসতে পারে। একটা একদম নতুন আসতে পারে, একটা হতে পারে ছোট ক্লাব অ্যাসোসিয়েশন ছিল কিন্তু তাদের কোনো রেজিস্ট্রেশন ছিল না এনজিও ব্যুরোর, কিন্তু এনজিও ব্যুরোর রেজিস্ট্রেশন নিয়ে সেটা অনেক বড় হয়ে যেতে পারে। একটা হতে পারে আগেও ছিল কিন্তু নাম পরিবর্তন করে এবং অবজেক্টিভ পরিবর্তন করে প্রি এক্সিস্টিং এনজিও কে এখন বড় করে করেছে, সেটা হতে পারে। তাহলে এটা 3টা লেভেলে এনজিও বিভাগ হতে পারে এবং তাদের রোল অনুযায়ী এনজিও কে ভাগ করা হয়েছে 4 ভাগে। একটা হলো আমি একটু আগে বলেছি সার্ভিস ডেলিভারি। আমরা জানি ব্র্যাক, মেরি স্টোকস, সূর্যের হাসি, এগুলো আপনারা নাম শুনেছেন তাই না? ব্র্যাক, মেরি স্টোকস, সূর্যের হাসি, এরা এনজিও কিন্তু হেলথ সার্ভিস ডেলিভারি করে বেসিক্যালি। এবং ব্র্যাক তো অনেকভাবে সার্ভিস, শুধু সার্ভিস না, প্রেগন্যান্সি সার্ভিস না, অ্যান্টিনেটাল, পোস্টনেটাল, ফ্যামিলি প্ল্যানিং, তারপরে এই ধরনের অনেক সার্ভিস আছে ছোটখাটো। মেরি স্টোকস হচ্ছে মেইনলি অ্যান্টিনেটাল, পোস্টনেটাল চেক আপ এগুলো করে। তারপরে হচ্ছে আপনারা দেখবেন যে নগর স্বাস্থ্য কেন্দ্র, অনেক জায়গায় দেখেন না লেখা থাকে নগর স্বাস্থ্য কেন্দ্র, মাতৃসদন, এগুলো হচ্ছে আপনার পিএসটিসি যে। তারপরে হচ্ছে যে আপনার এটা হচ্ছে আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে যে, প্রাইমারি হেলথ কেয়ার, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, এর আন্ডারে নগর স্বাস্থ্য কেন্দ্র, মাতৃসদন। এখানে আপনারা দেখবেন যে প্যারামেডিক্সরা বসে, আবার ডাক্তারও আছে। ওই যে কেয়ার মাতৃসদন গুলাতে ডেলিভারিটা হয়। তারপরে হচ্ছে ওরা কিছু যে যেগুলা অ্যাবর্শন হয়ে যায় এই কেসগুলাকে ডিল করে। তারপরে সিজারও হয় অনেক জায়গায়, ছোটখাটো ইউনিট আছে অনেকগুলো মাতৃসদন। তো এরকম অনেক আপনার ব্র্যাক, মেরি স্টোকস, তারপরে হচ্ছে আপনার যেগুলো আমি বললাম এখানে সূর্যের হাসি, এরা হেলথ সার্ভিস দেয়। তাহলে এটা হচ্ছে সার্ভিস ডেলিভারি দেওয়া, তাদেরকে আমরা রাখতেছি। ব্র্যাক শুধু সার্ভিস ডেলিভারি দেয় না, ব্র্যাকের একটা ব্র্যাক হেলথ প্রোগ্রাম মানসী বলে, এটা হচ্ছে আলাদা সার্ভিস ডেলিভারির জন্য। আরো অনেক আছে ব্র্যাকের প্রোগ্রাম। তো অ্যাডভোকেসি রোলটা কি? এরা তো সরাসরি সার্ভিস দেয়, মানুষের কাছে যে সার্ভিস দিচ্ছে সরাসরি, এবং এগুলা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফ্রি সার্ভিস থাকে এই সার্ভিস ডেলিভারি গুলা। আরেকটা রোল হতে পারে এনজিও, যে আপনাকে কোনো সার্ভিস দেয় না, সে অ্যাডভোকেসি করে। অ্যাডভোকেসি মানে কি? অ্যাডভোকেসি হচ্ছে কেউ তাদের রোলটাকে বেছে নেয় অ্যাক্ট অফ প্লিডিং হিসেবে, অ্যাক্ট অফ প্লিডিং অর আর্গুইং ইন ফেভার অফ সামথিং or for supporting or recommending a cause, idea or policy or course of action. Advocacy means আপনি পলিসি মেকার, আপনি কমিউনিটি লিডার, আপনার কিছু একটা গ্রুপ অফ এনজিও তৈরি হয়, আপনার বিভিন্ন মানুষকে ইনভাইট করে, কমিউনিটি লিডার্সদের করে, পলিসি মেকার করে। রুরাল জায়গায় কমিউনিটি লিডার্স হচ্ছে একরকম। তারপরে যে লোকাল ইউনিয়ন লিডার্সদের, বিভিন্ন মানুষদের কাছে এই যে মানুষের যে প্রয়োজন, মানুষের জন্য যে কিছু করা দরকার, এই আইডিয়াটাকে প্লিড করে। প্লিড যেমন যে উকিল যেমন করে না, প্লিড মানে সে তার কেস জেতানোর জন্য তার ক্লায়েন্ট, এই ধরনের তারা আর্গু করে, জিনিসটাকে ওঠায়, মিটিং অ্যারেঞ্জ করে, ওইটাকে অ্যারেঞ্জ করে একটা পেপার তৈরি করে, পলিসি পেপার তৈরি করে, এবং সেটা নিয়ে তারা প্লিড করে এবং বিভিন্ন পলিসি মেকারদের জানায়। যেমন বিসিসিপি এই কাজটা করতেছে, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন। এবং আরেকটা আছে আপনারা দেখবেন টোব্যাকো ফ্রি কিডস, তারা অ্যাডভোকেসি করে যাচ্ছে দিনের পর দিন। এই যে বলে যে আপনার মাইনরদের কাছে
সিগারেট সেল করা যাবে না, খুচরা বিক্রি অফ সিগারেট বন্ধ করতে হবে। তারপরে আবার তারা বলে যে তারা কিভাবে প্লিডিং করে জানেন, এটা হচ্ছে বিভিন্ন ধরনের লকে তারা সামনে নিয়ে আসে, টোবাকো কন্ট্রোল লজ। তারপরে তারা বলেছে গ্রাফিক্যাল ওয়ার্নিং এর একটা ল ছিল অনেকদিন আগে থেকে, কিন্তু সিগারেটের প্যাকেটে 50% গ্রাফিক্যাল ওয়ার্নিং থাকতে হবে। আপনারা দেখবেন যেটা আগে ছিল না, 3-4 বছর আগে, এটা নতুন শুরু হয়েছে। সিগারেট যদি কেউ খেয়ে থাকেন তাহলে জানবেন, সরি টু সে, মানে সিগারেট খাওয়া তো ঠিক না। তো তারপর আমি বললাম যদি কেউ দেখে থাকেন আর কি, হাফ অফ দ্য প্যাকেটে থাকবে 50% অফ আপার হাফে, কিন্তু এখন আমি দেখলাম যে কয়েকটা সিগারেটের প্যাকেটে লোয়ার হাফে আছে। তার মানে এই টোবাকো ইন্ডাস্ট্রির সাথে যুদ্ধ করে তারা এখনো পারে নাই। লোয়ার হাফে গ্রাফিক্যাল ওয়ার্নিং যে সিগারেট ইনজুরিয়াস টু হেলথ, এই ওয়ার্নিং লেভেলটা থাকতে হবে। তো এইটাও একটা প্লিডিং করেই তারা জয় হয়েছে, কারণ আগে ছিল না। তো এই প্লিডিংটা তখন কিভাবে করছে, এনটিসিসি ন্যাশনাল টোবাকো কন্ট্রোল সেল আছে, তাদের সাথে করেছে। তারপরে হচ্ছে ডব্লিউবিবি ট্রাস্ট আছে, ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে এই ক্ষেত্রে আগায় আসছে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে, এবং এরা প্লিডিং করতে 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 পলিসি মেকারদের সাথে এটাকে বাস্তবায়ন করতে রাজি হয়েছে। এখন আপনি এনসিডির জন্য এরকম বহু অ্যাডভোকেসি রোল করে অনেক এনজিও। তো এটা হলো অ্যাডভোকেসি, তারা সরাসরি কাজটা করে না, তারা কাজটাকে করানোর জন্য চাপ ক্রিয়েট করে, প্রেসার ক্রিয়েট করে, তারা আর্গু করে, তারা প্লিডিং করে ইন ফেভার অফ হিউম্যান। সো এই এই জিনিসগুলো আছে অনেকের। আরেকটা হলো কোনো কোনো এনজিও শুধু ক্যাপাসিটি বিল্ডিং করে, যেমন সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট, এসডিসি যেটা ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন। তারপরে হচ্ছে সিপিডি, কমিউনিটি পার্টিসিপেশন ডেভেলপমেন্ট। সিপিডির কিছু কমন গোলের এনজিও আছে, এটাও ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিভিন্ন ধরনের। তারা শুধু যে ক্যাপাসিটি বিল্ডিং করে, মানুষকে তৈরি করে দেয়, বিভিন্ন ধরনের ট্রেনিং দেয়, বিভিন্ন ধরনের ক্যাপাসিটি বিল্ডিং রোল আছে, মানুষকে তৈরি করে। তো এইরকম একটা রোলে কাজ করতেছে কোন কোন এনজিও। আরেকটা হলো ওয়াচডগ রোল, যেমন হচ্ছে টু অবজার্ভ আর মনিটর দ্য অ্যাক্টিভিটিস অফ গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনদের শুধুমাত্র মনিটরিং করার জন্য কিছু কিছু অর্গানাইজেশন আছে। এটা বাইরের অর্গানাইজেশন থেকে তারা এটা অ্যাটাচ হচ্ছে, এবং এটা ইট ইজ দ্য সেন্ট্রাল বডি টু মনিটর অ্যান্ড সুপারভাইজ মাইক্রো ফিন্যান্স অপারেশন, যেটা এমআরএ বললাম, অফ গভর্নমেন্ট অফ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বাংলাদেশ। বাংলাদেশের মাইক্রো ফিন্যান্স মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বলে সেটাকে। তারা কি করে, বিভিন্ন ধরনের মাইক্রো ফিন্যান্স যারা করছে, আগে যেমন ডক্টর ইউনূসে তো বিভিন্ন ধরনের এটা নিয়ে অনেক মানে আমি বলবো না যে আসলে কে ভালো কে খারাপ, কে কি করছে, দরকার নাই, মানুষের উপকার হলেই হলো। সো এখানে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে। এই কন্ট্রোভার্সি থেকে যাই হোক একটা পলিটিক্যালি চলে গেল জিনিসটা। সো মাইক্রো ফিন্যান্স অপারেশন ব্র্যাকের আছে, এরকম অনেক হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির আছে, কিন্তু এটা একটা রেগুলেটরি অথরিটি আছে যারা কোনো কাজ করে না, তারা রিপোর্ট করে, অডিটরি রিপোর্ট করে, মনিটর করে। সুতরাং এই ধরনের কিছু এনজিও আছে, এটার জন্য তারা হয়তোবা কোনো সাপোর্ট পায়, সেটা দিয়ে তারা এটা করছে। আমি বলবো না যে সব সেলফ ফান্ডে চলতেছে, এই যে সুইস এজেন্সি সুইস ফান্ডে চলে, সেন্টার ফর এই যে বললাম কমিউনিটি না কমিউনিটি পার্টিসিপেশন ডেভেলপমেন্ট, এই যে পরেরটা, এই ধরনের সিপিডি অথবা ওয়াচডগ রোল, এদের কিছু কিছু ফান্ড বাইরে থেকেও আসে। যেমন ব্র্যাকের কিন্তু অনেক ইন্টারন্যাশনাল ফান্ড আছে। তো ব্র্যাক এখন আসলে প্রফিট মেকিং হয়ে গেছে কিনা আমিও এটা জানি না। তারপরে মেরিস্ট্রোক এরা রেগুলার স্যালারি দিতে হয় এবং তাদের তো ডিফারেন্ট ওয়েতে করতে হচ্ছে। সো ডেফিনেটলি কোনো ফান্ডের সাথেই জড়িত, মিনিস্ট্রি অফ সূর্যের হাসি, এগুলো ইন্টারন্যাশনাল ফান্ড থেকে আসে। সো এই ধরনের এনজিও গুলো সাধারণত ফান্ড বেস হচ্ছে, গভর্নমেন্ট ফান্ডে তো নয়, তারা ফান্ড অ্যারেঞ্জ করে নেয়, হয়তো কিছু ভলান্টারি কন্ট্রিবিউশন থাকে, কিছু বাইরের ফান্ড থেকে চলে। এখন আমরা এখানে বলেছি যে রোল বেস যদি হতে পারে, টাইপস অফ এনজিওস, এইটা রোল অফ এনজিওস, তো রোল অফ এনজিও অনুযায়ী এনজিওকে 4 ভাগে ভাগ করা যায়, সার্ভিস, ডেলিভারি, অ্যাডভোকেসি। আর হচ্ছে শুধুমাত্র এই রোল বেসড মানে হচ্ছে এইম, অবজেক্টিভ বেসড বা কিসের উপরে কাজ করবে, এই অনুযায়ী এনজিওর কিছু ভাগ আছে। একটা হলো রিলিজিয়ান বিলিফ অফ রিলিজন, যেমন ইসলামিক বিলিফ থেকে আসছে কারিতাস, মুসলিম এইড, ওয়াইএমসি। আমি যেটা বললাম কিন্তু মুসলিম এইডটা আমি কিছু জানি তাদের কাজ সম্বন্ধে। তো এটা হলো মিশন বেসড মানে হচ্ছে কোন একটা মিশন থেকে তারা আসছে, বাইরে থেকে বিভিন্ন দেশে, শুধু যে আমাদের কান্ট্রিতে আছে মুসলিমের তা কিন্তু না, বিভিন্ন কান্ট্রিতে এই ধরনের। তারা কারিতাসের নাম আপনারা অনেক আগে থেকে শুনতেছেন, আমি তো ছোটবেলা থেকে শুনতেছি। তাহলে এদের বিভিন্ন ধরনের কাজ আছে।
আরেকটা হলো অ্যাপ্রোচ বেস, নিজ বেস অ্যাপ্রোচ এবং রাইট বেস অ্যাপ্রোচ। এইটা নিয়ে আমরা একটু পড়াশোনা করবো আজকে। এটা দিয়ে আমাদের ক্লাস আমরা শেষ করবো। নিড বেসড এবং রাইট বেসড আমার পরে আসছে, আমি দেখাচ্ছি। তারপরে হচ্ছে ইস্যু বেসড, বেলা, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল ইয়ার্স অ্যাসোসিয়েশন, মানে সে শুধু এনভায়রনমেন্টের সাথে কাজ করে, লয়ার্স অ্যাসোসিয়েশন। আর হচ্ছে ডিজাস্টার প্রিপেয়ারনেস সেন্টার, শুধু ডিজাস্টার, হয়তো সাইক্লোন, ফ্লাড, এরকম জিনিস নিয়ে কাজ করে। আর হলো টিআইবি, ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সে শুধুমাত্র রিসার্চের মনিটরিং এর জন্য কাজ করে। ইস্যু, কিছু ইস্যু বেসড হিসেবে তাকে ভাগ করছে। অ্যাপ্রোচ বেসড হচ্ছে নিড বেসড, রাইট বেসড। রোল বেসড হচ্ছে মিশন বেসড, মিশন হতে পারে রিলিজিয়নের, খ্রিস্টানদের জন্য আছে, মুসলিমদের জন্য আছে, এরকম হিন্দুদের আছে, তাদের স্পেশাল কোনো রিলিজিয়নের উপরে ডিপেন্ড করে তারা এটা করতেছে। আরেকটা হলো এরিয়া বেসড, যেমন আমরা জানি আরডিআরএস হচ্ছে রংপুর দিনাজপুর রুরাল সার্ভিসেস, শুধুমাত্র রংপুর দিনাজপুরের আরডিআরএস এর বিশাল একটা লোকাল, ওখানে দেখবেন সুন্দর রেস্ট হাউস আছে, অনেকে এখানে যায়। তো আরডিআরএস হচ্ছে রংপুর দিনাজপুর রুরাল সার্ভিস। আরেকটা হলো সিএলপি হচ্ছে চর লাইভলিহুড প্রোগ্রাম, ওটা সিএসটি আমি সঠিক এটা বলে নেই। চর লাইভলিহুড প্রোগ্রাম এইটা কিন্তু খুবই আছে, এটা দেখবেন যে আপনার ওই যে আপনার উত্তরবঙ্গে আলাদা আছে, চর এরিয়ার মানুষদের নিয়ে কাজ করে। তারপরে ওখানে আটকা দেখবেন খুব অদ্ভুত নাম, ঠ্যাঙ্গামারা প্রতিষ্ঠান, বগুড়ায় যারা ইয়ে করেন, ঠ্যাঙ্গামারা একটা আছে না ইনস্টিটিউট, এনজিও, কিন্তু তারা টিএমএসএস ম্যাডাম, টিএমএসএস ম্যাডাম, ঠ্যাঙ্গামারা, টিএমএসএস তারপরে মেডিকেল। আল্লাহ জানে ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ ম্যাডাম। এইরা কি করে, এরাও তো একটা এনজিওই, তারা কিন্তু ওই যে ওই চরের মানুষদের নিয়ে কাজগুলা করে, এবং আমি মনে করি যে ভালো কাজই করে। আমি সবাইকে চিন্তা করতেছি, দুর্নীতিবাজ চিন্তা করতেছি না, আমি মনে করতেছি যে এনজিও সবাই ভালো কাজই করে। কিছু হইলে তো মানুষের, তোমরা কিছু টাকা খাও, তাও তো মানুষের কিছু উপকার হয়, তারপরও ভালো। তো এই যে তারা হচ্ছে এরিয়া বেস, তারা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়াকে চুজ করে নিয়েছে, এই এরিয়ার মানুষেরই শুধু ডেভেলপমেন্ট। চর লাইভলিহুড অন্য জায়গায় কিন্তু আর আসবে না, তাই না? যেমন সে কোন এরিয়া, আরবান এরিয়াতে না, সে ওইখানেই করছে, এরকম হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি দেখবেন যে এনজিও গুলা সাধারণত যেগুলো ইন্টারন্যাশনাল, যেমন সুইস, তারপরে তারপরে সুইস এজেন্সি, তারপরে সিডা যেটা, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইউরোপিয়ান ইউনিয়ন অর্গানাইজেশন, তারা কিন্তু সাধারণত মেজর হিউম্যান রাইটস ডিক্লারেশন এবং ট্রিটিস যেগুলো থাকে তাদের উপর ডিপেন্ড করে এনজিও কে ফর্ম করে। বিভিন্ন ধরনের ট্রিটি থাকে একটা দেশের, যেমন টোবাকো কন্ট্রোল ল, এটা কিন্তু খাস করে উদ্ভব হয়নি। দেখবেন যে লেবার ল, এটাও হঠাৎ করে চলে আসেনি, এগুলো কনস্টিটিউশন থাকে। এবং একটা দেশে যে ল, আইন, কানুন, পলিসি হয়, সেটা তো সাধারণত কোনো ট্রিটি বা ইউনিভার্সাল রাইটস ডিক্লারেশন অথবা কোনো ধরনের হিউম্যান রাইটের উপরে যারা কাজ করে, তারা কিন্তু ওই যে ল গুলাকে যখন বানায় না, এই যে যেমন এই যে আপনার দেখবেন নারী নির্যাতনের জন্য বিভিন্ন আইন হয়েছে, তারপরে বাচ্চাদের উপরে বিভিন্ন ধরনের আইন আছে, জুভেনাইল ক্রাইমের উপর বিভিন্ন ধরনের, এগুলো কোত্থেকে আসে? এগুলো কিন্তু এই ধরনের এই ট্রিটি বা ডিক্লারেশন থেকে আসে। এবং এদের কিন্তু এরা কি হয়, এটা ইন্টারন্যাশনাল, ইট ইজ নট ফর বাংলাদেশ অনলি। এই হিউম্যান রাইট গুলো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস থাকে, এবং এরা কি করে, বিভিন্ন কান্ট্রি এটাকে র্যাটিফিকেশন বলে, মানে এই ল এর সাথে চুক্তিবদ্ধ হয় যে আমরা এইটা বাংলাদেশে চালু করলাম, বাংলাদেশের গভর্নমেন্ট থেকে বলে এটা র্যাটিফাই করে, এরকম ধরনের বিভিন্ন ধরনের ল থেকে র্যাটিফাই করে এই ল গুলা কিন্তু আসে। এই জন্য দেখবেন যে দিন দিন অনেক রকম আপনার, আগে হয়তো ছিল না, তারপরে যে যৌতুকের উপরে ল আসলো, সতীদাহ প্রথার উপরে ল আসছে, এগুলা কি আসে? এগুলা কিন্তু যে একটা ল দেখবেন যেখানে আছে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেনদের প্রতি যত ডিসক্রিমিনেশন আছে, ভায়োলেন্স এগেইনস্ট ওমেন হোক, তারপর ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, এগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের ল চলে আসে। তো এই ধরনের উপরে বেস করে কিন্তু যেমন মিলেনিয়াম ডিক্লারেশন, এটার উপরে কিন্তু মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হইলো, এবং বিভিন্ন ধরনের এনজিও তখন এটা নিয়ে কাজ করা শুরু করলো, হিউম্যান রাইটস, চাইল্ড রাইটস। তো এখন আমরা আসি যে আমাদের স্টেটের কি কি ধরনের রোল আছে, যেটার উপরে আমি বলেছিলাম রোল বেস আমাদের দুটো জিনিস আছে, একটা হলো নিড বেসড অ্যাপ্রোচ, একটা হলো রাইট বেসড অ্যাপ্রোচ। তো স্টেট has to respect us, protect us, facilitate appropriate strategy for us, and আমাদের সব নিড গুলাকে ফুলফিল করতে হবে। But this is Bangladesh. Government has and state has no responsibility. We have no respect in Bangladesh. We are not
they are not protecting ourselves, they are not facilitating anything for ourselves, and they are not fulfilling our demand. সো আমি এটা বলতে পারি যে বিদেশে এই জিনিসগুলো আছে। আপনারা দেখবেন যে এবার করোনাকালীন আমি অনেক জায়গায় অনেক রিপোর্ট এই গত 8 মাসে বুঝলাম যে আসলে আমরা কি সিচুয়েশনে আছি, মানুষ কিভাবে অবহেলা পাচ্ছে একটা হেলথের বিষয়ে হোক। কত রিপোর্ট দেখলাম, আমি নিজেও গিয়েছি হসপিটালে, আমাদের আমি ভর্তি ছিলাম, আমি নিজেও ভর্তি ছিলাম, যেটাই হোক। দ্যাটস অ্যামেজিং, মানে সার্ভিস অফ দ্য ডক্টরস অ্যান্ড নার্স সোসাইটি। মানে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। মানে এই মানুষ যে বলে কিছুটা বাড়ায়ও বলে, আবার কিছুটা সঠিকও বলে। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে এটাই হচ্ছে, আপনি নিজে ডাক্তার হয়ে বা হেলথ প্রফেশনাল হয়ে আমরা যখন স্ট্রাগল করব একটা সার্ভিস পাওয়ার জন্য, আপনি সবসময় চিন্তা করবেন একটা সাধারণ মানুষ তাহলে কিভাবে স্ট্রাগল করে, সে তো কিছুই জানে না। সো হেলথ সার্ভিস এমন একটা জায়গায় চলে গেছে, এবং আমাদের স্টেটে গভর্নমেন্টের কোনো কিছুই নেই। একটা অস্ট্রেলিয়াতে যদি আজকে যান, কথার কথা, তাদের একটা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স আছে, তাদের ট্যাক্স পেইং মাধ্যমে হোক যেভাবেই হোক, তাদের সিস্টেমে একটা বাচ্চা জন্ম হলে দায়িত্ব গভর্নমেন্টের। বাচ্চার যত কিছু যেখানে যাবে, সমস্ত এন্টারটেইনমেন্ট, অ্যামিনিটিস, এডুকেশন, হেলথ সার্ভিস গভর্নমেন্টের দায়িত্ব। গভর্নমেন্ট তার পপুলেশনকে রেসপেক্ট করে, প্রোটেক্ট করে, তাদের ফ্যাসিলিটেট করছে, ফুলফিল করছে। আমরা কি পাচ্ছি বাংলাদেশে? আপনি নিজের পয়সায় খান, নিজে চাকরি করে টাকা রোজগার করেন, আপনি কি খান গভর্নমেন্ট দেখতে যায় না। ফুড অ্যাডাল্টারেশনে ভরা, তাদের কোনো দায়িত্ব নাই না। একটা মার্কেটিং এ আমাদের স্টেট গভর্নমেন্টের কোনো রোল আছে? আমাদের কোনো মানে সেফ ফুডও বাজারজাত করা হয় না, এইদিকে নাই। আপনার একটা সেফ স্যানিটেশন সব জায়গায় নাই। আপনি যেখানেই যাবেন দেখবেন যে, তারপরে হচ্ছে একটা ভালো করে সিটি কর্পোরেশনে ময়লা ফেলার জায়গা নাই, একটা হাঁটার জায়গা বা পার্ক নাই, একটা রাত্রেবেলা গেলে প্রোটেকশন নাই। তারপরে আমি মানে এইভাবে যদি আপনি চিন্তা করেন যে সমস্ত অ্যামিনিটিস কে যদি চিন্তা করেন যে না, একটা ফ্রেশ গুড এবং একটা ভালো লাইফের জন্য আমাদের স্টেট আমাদের জন্য কি করছে? নাথিং। আমরা হচ্ছে দুর্ভাগ্যবশত বাংলাদেশে জন্ম, এবং বাংলাদেশে খুবই ডিগনিটি একদমই নাই। হিউম্যান ডিগনিটি তো পুরাই, হিউম্যান রাইট তো বাদই দেন, মানে এই জিনিসগুলো একদম নাই। সুতরাং এটা আসলে খুব ফিউচার জেনারেশনের জন্য মোটেই ভালো হবে না। দিন দিন কিন্তু মানুষের মেন্টালিটি, মানুষের যে আবেগের পরিবর্তন, এই যে আপনারা এখন মানে খুব প্যাথেটিক লাগে আজকালকার। আপনারা দেখেছেন গত এই বছরটাই আমি বলবো সবচেয়ে বেশি রেপ কেস বাংলাদেশে, সবচেয়ে বেশি। হয়তো বা এখন এটা আসতেছে সামনে, অথবা এই করোনাকালীন সময়ে গৃহবন্দী থাকতে থাকতে মানুষের একটা ডিপ্রেশন ডেভেলপ করে। এটা কিন্তু ওয়ার্ল্ডে 29,000-এর বেশি রিসার্চ পাবলিকেশন হয়েছে করোনা নিয়ে গত 6 মাসে। দিস ইজ দ্য মানে আমি কি বলবো, হাইয়েস্ট পাবলিকেশন পুরো ওয়ার্ল্ডে। মানুষ যে পরিমাণ রিসার্চ পাবলিকেশন করছে, কোয়ালিটি হয়তো হয় নাই সবকিছু। এবং এইটার মধ্যে মেইন টপিক হচ্ছে দ্য মেন্টাল অ্যাটিটিউড চেঞ্জিং ডিউরিং করোনাকালীন। আমি এখন জানি না কি কারণে যে এটা হয়ে গেল এত বেশি। এই ছিল হয়তো, আমরা জানি যে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি রেপে হচ্ছে, ফার্স্ট হচ্ছে ইন্ডিয়া। তো দিল্লিতে ক্রাইম অনেক থাকে, কিন্তু বাংলাদেশে যেগুলো শুরু হলো। সো মানুষের যে মেন্টালিটি, আপনি সবসময় চিন্তা করবেন যে মানুষ কোন দিকে যাচ্ছে, তার ডিগনিটি কোন দিকে যাচ্ছে, তার মেন্টাল যে অ্যাটিটিউড চেঞ্জ এটা কোন দিকে যাচ্ছে, এই জিনিসগুলো চিন্তা করতে হবে। একটা প্রোটেকশনই নাই। এখন যুদ্ধ করে, তারপরে হচ্ছে সভা মিছিল করে ল বানাইতে হইতেছে, রেপ করলে এই শাস্তি দেওয়া উচিত। তো এটা কেমন দেশ হইলো? এটা আগে থেকে প্রোটেকশন থাকার কথা। এবং এই ধরনের মানুষগুলো যখন আবার ছাড়া পেয়ে যায়, তাহলে আপনি চিন্তা করেন যে স্টেট মানুষের এই যে একটা ডিগনিটি কোথায় গেল, হিউম্যান ডিগনিটি, রেসপেক্ট কোথায় গেল? একটা মানুষ গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকে, গভর্নমেন্ট হসপিটালে সার্ভিস পায় না, তাহলে রেসপেক্ট হলো কোথায়? তারপরে এই যে বাজেটারি, জুডিশিয়াল, প্রমোশনাল, আদার মেজার্স টুয়ার্ডস ফুল রিয়েলাইজেশন অফ দ্য রাইট, এই রাইট গুলা ফ্যাসিলিটেট করার জন্য গভর্নমেন্টেরই প্লিড করার কথা, কিন্তু সেগুলো তো হচ্ছে না, এত বেশি করাপশন। তাহলে এই রোলগুলাই তখন এনজিও পালন করে, বুঝছেন? গভর্নমেন্ট তো যখন করতে পারে না রেসপেক্ট, প্রোটেক্ট, ফ্যাসিলিটেট, ফুলফিল, তখন এনজিও আগায় আসে। সুতরাং সব এনজিও খারাপ বলবো না, এখানে ভালো খারাপ দুটাই আছে। এনজিও কি করে? মানুষের রাইটকে অ্যাপ্রোচ করে, মানুষের রাইটকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করে। সো ইট ইজ কল্ড রাইট বেসড অ্যাপ্রোচ। এই রাইট বেসড অ্যাপ্রোচ হচ্ছে
যে এনজিও যে কাজটা করে মানুষের রাইটকে এস্টাবলিশ করার জন্যই এনজিও কাজ করে। সো ইট ইজ এ হিউম্যান রাইট বেসড অ্যাপ্রোচ ইজ এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর দ্য প্রসেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট দ্যাট ইজ নর্মেটিভলি বেসড অন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করে যে ল গুলো আছে, দেখবেন যে প্রতিবন্ধী ল আছে, তারা একটা ফাউন্ডেশন করেছে। তারপরে দেখবেন যে এরকম আপনার আরো অনেকগুলো আছে যে ভায়োলেন্স এগেইনস্ট ওমেন, এটার উপরে কয়েকটা এনজিও কাজ করতেছে। এই যে সবচেয়ে বড় একটা আছে, কাকরাইলেও একটা আছে। তারা মহিলা সমিতি থেকে অনেক সাহায্য পায় গভর্নমেন্টের, তারা ওটার সাথে একসাথে হয়ে কাজ করে। তো এরকম বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করে হিউম্যান রাইট বেসড অ্যাপ্রোচকে তৈরি করা হয়, এবং এটা এরা হচ্ছে অপারেশনাল ডিরেক্টেড টু প্রমোটিং অ্যান্ড প্রোটেক্টিং হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস এর উপরে এই যে এখন যে লটা হলো, এটা তো আসলে ওমেন ডিগনিটি, এবং আমি মনে করি এটা তো মানুষের রাইট, সে সেফ একটা এনভায়রনমেন্টে একটা ওমেন চলাফেরা করবে, এটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আপনার এই স্টেটে তো থাকার কোনো মানে হয় না। সো এই ধরনের যে সবকিছুতেই তো আমাদের আসলে রাইটটা হ্যাম্পার হচ্ছে, তাই না? আমরা তো আমাদের রাইট অনুযায়ী কোনো কিছু পাচ্ছি না, না সার্ভিস, মেডিকেল সার্ভিস, না এডুকেশন। স্কুলে অনেক জায়গায় এক গাদা বেতন নিয়ে থাকে, কোনো সার্ভিস গুড এডুকেশন দেয় না। বাচ্চারা বড় হচ্ছে উল্টা পাল্টা ভাবে, তাদের অ্যাটিটিউড। একটা বাচ্চাকে কি ধরনের এডুকেশন দেয় যে একটা বাচ্চা বড় হয়ে একটা মানুষকে খুন করে? তা আপনি চিন্তা করেন যে আমাদের মেন্টাল অ্যাটিটিউডটা কোন পর্যায়ে গেছে, আইদার ফ্রম ইওর ফ্যামিলি, আইদার ইন দ্য স্কুল। তাহলে কি ধরনের টিচার আর কি ধরনের ইসলামিক ফাউন্ডেশন অথবা কি ধরনের মসজিদ বা মাদ্রাসা, যেই অবজেক্টিভে আপনি মাদ্রাসা ফর্ম করছেন, সেইখানে আপনি মেয়েদের সাথে এই ধরনের অশ্লীল কার্যক্রম করতে হয়। তাহলে আপনি চিন্তা করেন যে আমরা যে অবজেক্টিভে, আমরা যেই দিকে আগাচ্ছি, একটা এডুকেটেড ফ্যামিলির একটা ছেলে অথবা একটা বাচ্চা যখন স্কুলে পড়ে, তাদেরকে কি এই শিক্ষাগুলো দেওয়া হয় না যে যে বড় হলে তার অ্যাটিটিউডটা কিরকম হওয়া উচিত? একটা মানুষকে মানুষ এত নির্মম ভাবে হত্যাই বা করে কিভাবে? একটা মানুষকে মানুষ এরকম এত মানে ডিসরেসপেক্ট করে কিভাবে? এটা আমি বুঝি না। সো এখানে আমাদেরকে অনেক সচেতন হতে হবে, আমাদেরকে এই ডিগনিটিটাকে আসলে শিখতে হবে। এটা আমাদের পার্সোনাল লাইফে। একটা বাচ্চা, আমার আপনার বাচ্চাও আল্লাহ না করুক এরকম একটা কাজ করে ফেলতে পারে, ইফ হি ইজ নট গ্রোন আপ ইন এ গুড এনভায়রনমেন্ট, তাই না? আমরা তো চিন্তা করতে হবে যে হিউম্যান ডিগনিটিটা কিন্তু বাচ্চাকে শেখাতে হবে। একটা জিনিস আমি সবসময় মনে করি যে এটা আপনারা সবসময় শেখাবেন, যার যত টাকা পয়সাই থাকুক আর যে যেভাবেই বড় হন, বাচ্চাদেরকে যত কিছুই দেন সবসময় নিচের দিকে তাকানো শেখাবেন, নাহলে বাচ্চারা কখনো মানুষের জন্য ভাববে না বা করবে না। বাচ্চাদেরকে বলতে হবে যে আমার যাই আছে কিন্তু যার নাই তার সাথে তুলনা করবেন সবসময়। তাহলে আমি মনে করি এটা আমার স্ট্র্যাটেজি। বাচ্চাদেরকে যত, আমি হয়তো বা আমার আছে আমি দিচ্ছি, কিন্তু আমার বাচ্চা তো সেটা বুঝতেছে না যে যাদের নাই তাদের পজিশনটা কিরকম। সুতরাং সবসময় বলতে হয়, আমার মেয়ে যখন আমার কাছে বড় কোনো কিছু চায়, আমি বলি আম্মু এটা কি তোমার আসলে দরকার? আমি বলছি আম্মু দেখো তো ওই বাচ্চাটা, আমি প্রায় স্কুল টুল যাওয়ার সময় বা কোথাও বাইরে গেলে, আমরা তো যখন হাঁটতেও যাই বিভিন্ন জায়গায়, আমি বলি যে দেখো তো এই বাচ্চাটা কি তোমার মতো এই একটা ড্রেস পরে আছে? এই বাচ্চাটা কি তোমার মতো 3 বেলা এই খাবারগুলা পাচ্ছে? ওর কাছে তো তুমি তোমার বেসিক যে নিড এটাই ওর কাছে নাই, তুমি চাচ্ছ আরো এই জিনিস। মানে তাদেরকে কিন্তু সবসময় বোঝাতে হয় দিতে পারবো না আমি তা না, কিন্তু বাচ্চা চাইলেই যদি আপনারা জিনিস দিয়ে দেই, তাহলে হয় কি ওদের মেন্টালিটিটা কিন্তু এমন ভাবে ডেভেলপ করে, অনেক অ্যাগ্রেসিভ এবং অ্যারোগেন্ট হয়ে যায়, এবং তারা তখন চিন্তা করে কি বড় হলে যে আমি যা চাইছি জীবন তাই পাইছি, সুতরাং আমি এটা চাই, এটা আমি পাবো না কেন? এই অ্যারোগেন্সি ডেভেলপ করতে দেওয়া যাবে না বাচ্চাদের মধ্যে। বাচ্চাদের সবসময় নিচের দিকে তাকানো শেখাতে হবে, যে তুমি যাই পাচ্ছ বা পাচ্ছ না এটার জন্য আফসোস করবে না কখনো। হতে পারে তোমার থেকে তোমার বন্ধুর ট্যাব থাকতে পারে, তোমার ট্যাব থাকতে হবে এমন কোনো কথা নেই, কারণ ট্যাব ইজ নট এসেনশিয়াল। নিচের দিকে তাকাও, ট্যাব তো দূরের কথা, তার 2 বেলা খাওয়াই নেই। মানে এখন বাচ্চারা যেভাবে বড় হয় না, আমি বাবা মার দোষী বলবো এটা, বাচ্চারা তো আর কিছু বুঝে না। তো এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করতে হবে, আমাদের বাচ্চাদের একটা সুস্থ এনভায়রনমেন্ট দিতে হবে, নো ফ্যামিলি ক্ল্যাশ, ফ্যামিলিটাকে কুল রাখতে হবে, বড়দের রেসপেক্ট করা শেখাতে হবে। এই জিনিসগুলো পুরাপুরি চলে গেছে আমাদের মানে পুরো জাতি থেকে। এই কিছু জিনিস আছে, এটা যদি প্রথম থেকে কন্ট্রোল করা না হয় তাহলে আসলে এই জাতির কোনো উন্নতি হবে না। তো আমাদের হিউম্যান রাইট সম্বন্ধে এটা
মানুষকে হেল্প করা এটা আমাদের দায়িত্ব। সো এখান থেকে এই রাইট বেজ অ্যাপ্রোচটা আমি মনে করি আমার কনসেপ্টে আসে। এবং রাইট বেজ অ্যাপ্রোচে সবসময় কেউ রেসপন্সিবিলিটি ফুলফিল করবে, কেউ রাইট ক্লেম করবে। তো এখানে কমিউনিটি পার্টিসিপেশন থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা থাকতে হবে, ডিউটিবিলিটি রাইট এই বেড অ্যাপ্রোচের চেইন। আসলে আপনারা এভাবে হয়তো আসতে পারে পরীক্ষায় রাইট বেজ অ্যাপ্রোচ। আমি প্র্যাকটিক্যাল থেকে ঠাস করে পরীক্ষায় চলে গেলাম, আমি ফিল যা করছি সেটা বললাম, বাট ইট ইজ ট্রু দ্যাট আমরা এইভাবে এই চেইনটাকে মেনটেন করছি। রাইট বেজ অ্যাপ্রোচে জবাবদিহিতা থাকতে হবে, হ্যাঁ, কমিউনিটি পার্টিসিপেশন থাকতে হবে। হিউম্যান রাইটসের উপরে ডিপেন্ড করে কেউ আপনার রাইটকে প্লিড করবে, কিন্তু কেউ এই অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। যারা এই এনজিও এটাকে এস্টাবলিশ করার জন্য আপনার কাছে রেসপন্সিবিলিটি নিচ্ছে, সো এই রেসপন্সিবিলিটি ফুলফিল করতে হবে, এটা মনিটরিং থাকতে হবে, কমিউনিটি পার্টিসিপেশন থাকতে হবে। আপনি আন্দাজি করলে হবে না, আসলেও কি সেটা নিড বেজ না রাইট বেজ, আপনি আসলে কি সঠিক জায়গায় প্লিড করতেছেন কিনা। এবং ডিউটি বিয়ারারকে অবশ্যই এই রাইটের রেসপেক্ট করতে হবে, প্রোটেক্ট করতে হবে। আমি তো মনে করি আমার সমস্ত রাইটের ডিউটি বিয়ারার হচ্ছে গভর্নমেন্ট, আমার ধারণা, কিন্তু আমাদের গভর্নমেন্টের তো এই ধরনের কোনো রোল আমি দেখি না। এনিওয়ে, সো a right-based approach to development puts the protection and realization of human rights at the center. Protection এবং realization of human rights করে হচ্ছে এই রাইট বেজ অ্যাপ্রোচের এনজিও গুলা, এবং established and accepted human rights standard। এই আমি কতগুলো আপনাদের দেখালাম। হিউম্যান রাইটের ট্রিটি থাকে, কনভেনশন থাকে, সেই অনুযায়ী আমরা কাজ করতেছি। এবং প্রোগ্রেসিভলি আসলে সত্যি কথা বলতে এটা রেসপেক্টিং, প্রমোটিং এন্ড ফুলফিলিং হিউম্যান রাইটস অব্লিগেশন as the way to achieve development এটা করা হয়। A right-based approach to development is both a vision and a set of tools. Human rights can be the mean, the ends, the mechanism of evaluation. তার মানে হচ্ছে যে এখানে কিছু ভিশন থাকবে, সেট অফ টুল থাকবে, এবং সাস্টেনেবল হিউম্যান ডেভেলপমেন্ট করতে হবে যাই করেন। নিড বেজ অ্যাপ্রোচ কিন্তু আপনি করলেন, প্রয়োজন শেষ হলো শেষ, আর রাইট বেজ অ্যাপ্রোচ করলে সেটা সারা জীবন সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়। যেমন আপনি এডুকেশন স্ট্যাবলিশ করতে চান, তার মানে আপনি ওই জাতির সাস্টেনেবল ডেভেলপমেন্ট করলেন। আপনি স্বাস্থ্য শিক্ষা উন্নত করতে চান, জাতির সারা জীবনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট করলেন। শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন ধরনের হিউম্যান রাইটস যদি ডেভেলপমেন্ট করেন, তাতে মানুষের অ্যাটিটিউড পরিবর্তন হয়, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট হয়। সো রাইট বেজ অ্যাপ্রোচের প্রিন্সিপালস আসে পরীক্ষায়, আমি বলে দিলাম, শর্ট কোশ্চেন থাকে 1 নাম্বার অনেক সময়। ইট ইজ কল্ড প্যানেল। The principles of right-based approach is panel. Panel is participation, community participation. Participation means community participation, accountability of the duty bearer, non-discrimination. এখানে কোনো জেন্ডার বা ডিসক্রিমিনেশন অথবা কোনো মানে পুয়ার রিচ এই ধরনের কোনো ডিসক্রিমিনেশন থাকতে পারবে না, এটা নন ডিসক্রিমিনেশন হবে। এম্পাওয়ারমেন্ট করতে হবে, কমিউনিটি পিপলকে এম্পাওয়ার করতে হবে, যার জন্য সার্ভিস দিচ্ছেন তাদেরকে বলার অধিকার দিতে হবে, তাদের জন্য কাজ করতে হবে, তাদেরকে ফিল করতে হবে যে এইটা তাদের কাজ। আমাদের বাংলাদেশে বেশিরভাগ কাজই হয় মানে অনেক জায়গায় দেখবেন প্রজেক্ট এনজিও জোর করে গিয়ে করেন। আমি যদি যে গ্রামে আমরা যে কাজটা করলাম, অর্ধেক মানুষ মনে করে এটা আমাদের কাজ, তাদের ফ্রি স্ক্রিনিং করে দিচ্ছি ডায়াবেটিস প্রেশার, সে মনে করে যে এটা তার রোল না, তার দরকার নেই ডায়াবেটিস প্রেশার চেক করার, সে যথেষ্ট ভালো আছে, আমি জোর করে তার কাছে গেছি। নো, ইট ইজ নট এম্পাওয়ারমেন্ট। এম্পাওয়ারমেন্ট হচ্ছে আপনাকে ফিল করতে হবে যে এই জিনিসটা আপনার, তাহলে হবে এম্পাওয়ার্ড। একটা ডায়াবেটিস রোগী যদি এম্পাওয়ার না হয়, তাহলে সে নিজে কোনোদিনই তার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবে না। আমি হেলথের ব্যাপারে এম্পাওয়ারমেন্ট এটাই বুঝি। এম্পাওয়ার মানে সেলফ ইনফরমেশন, এম্পাওয়ারমেন্ট মানে আপনার কনসেপ্ট ডেভেলপ করা, এম্পাওয়ার মানে আপনি আপনার নিজেরটার জন্য যুদ্ধ করা। দিস ইজ কল্ড এম্পাওয়ারমেন্ট। এম্পাওয়ারমেন্ট মানে কি, আমি একটা আমার সেলফ ডিপেন্ডেন্ট করা। সো সুতরাং আপনার রাইট বেজ অ্যাপ্রোচ করেন আর যাই করেন, আপনাকে এম্পাওয়ার থাকতে হবে। মানে আপনি যে কাজটা করতেছেন তাদের জন্য, যদি জাতি না বুঝে যে এটা তাদের রাইট, তাহলে তো সে আপনার কাজের কোনো মূল্যই দিবে না, তাই না? যাদের জন্য করতেছেন তাদের তো বুঝতে হবে যে এইটা তাদের রাইট, এটা তাদের আদায় করে নেওয়া উচিত। দিস ইজ কল্ড এম্পাওয়ারমেন্ট। অ্যান্ড লিঙ্কেজেস টু হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডস, প্রোগ্রেসিভ রিয়েলাইজেশন অফ রাইটস অ্যান্ড নন রেট্রোগেশন, মানে হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডের সাথে লিঙ্ক করে রাইট বেজ অ্যাপ্রোচকে আসতে হবে, যেটা একটু বললাম যে ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রিটি বা স্ট্যান্ডার্ডাইজেশনের সাথে থাকতে হবে। সো এইটা হলো প্যানেল। আসে প্রিন্সিপালস অফ রাইট বেজ অ্যাপ্রোচ, এক কথায় এটা আসে লিঙ্কেজেস হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডস। এখন আসেন, দিস ইজ মাই লাস্ট স্লাইড, ডিফারেন্স বিটুইন
নিড বেজ অ্যাপ্রোচ অ্যান্ড রাইট বেজ অ্যাপ্রোচ। যখন এই ডিফারেন্সটা আসে পরীক্ষায়, আমরা যখন নিড বেজ অ্যাপ্রোচকে বলি, তো সেটার নিড বেজ অ্যাপ্রোচের বেসিক জিনিস হচ্ছে এটা পিপল ইজ অবজেক্ট, মানে যেই জিনিসটা হচ্ছে এই গ্রুপ অফ পিপলের জন্য আমি একটা কাজ করব, তাদের মনে করেন একটা এরিয়াতে টিউবওয়েল দরকার, টিউবওয়েল সেট করে দেওয়া হলো, নিড শেষ, মানুষ এম্পাওয়ার হয় নাই, একটা এনজিও ভাবছে যে ঠিক আছে সেফ ওয়াটার সাপ্লাই দরকার, আর্সেনিক ফ্রি ওয়াটার দরকার, কিছু টিউবওয়েল দিয়ে দিল, মানুষ বুঝলে এনজিও করে দিয়ে গেছে, বাস চলে গেছে। কিন্তু মানুষের যে আসলে এটা মানে একটা রাইট, একটা ক্লিন ওয়াটার পাওয়া, এটা কিন্তু তারা বোঝেই নেই। সো ইট ইজ এ নিড বেজ অ্যাপ্রোচ। আর রাইট বেজ অ্যাপ্রোচ হচ্ছে পিপল হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে বুঝেন তো, আমরা যে বাক্য ব্যাকরণে পড়ি সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে পিপল নিজেই তাদের রাইটকে এস্টাবলিশ করবে, তারা এম্পাওয়ার হয়ে করবে এবং তারা বুঝিয়ে করবে এবং এটা সাস্টেনেবল হবে, সে অবজেক্ট হিসেবে কাজ করবে না। অবজেক্ট হচ্ছে কি, আমরা দেখতে সেন্টেন্সে যখন পড়ি বাচ্চাদের আমি পড়াই, তো সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে যে করে আর অবজেক্ট হচ্ছে পরের অংশটুকু একটা সেন্টেন্সে। তো অবজেক্ট হয়ে থাকে নিড বেজ অ্যাপ্রোচে, কিন্তু সাবজেক্ট হয়ে থাকে রাইট বেজ অ্যাপ্রোচে। মোস্টলি ওয়ার্ক উইথ ইফেক্টস, need based approach mostly work with effects, আর right based approach হচ্ছে work with cause and effects, শুধু effects থাকে, হইলো চলে গেল, এটা হলো need based approach, যে পাইছে বাস শেষ। কিন্তু right based approach যে কেন কাজটা কেন হয় নাই, কেন ডিগনিটি হ্যাম্পার হলো বা কেন এডুকেশনাল, সেগুলোকে কজ গুলোকে আইডেন্টিফাই করে। সো রাইট বেজ অ্যাপ্রোচ ইজ মোর বেটার দ্যান নিড বেজ অ্যাপ্রোচ। অনেক সময় আসে যে কেন বেটার রাইট বেজ অ্যাপ্রোচ, কারণ এটার যদিও লেট রেজাল্ট হয় রাইট বেজ অ্যাপ্রোচে, কিন্তু এটা সাস্টেনেবল। এখানে আপনার পলিসি ইন্টারভেনশন অ্যাডভোকেসি থাকে বলে এটা সাস্টেনেবল, তারপরে এটার এম্পাওয়ার হয় পিপল, সেই জন্য সাস্টেনেবল। রাইট বেজ অ্যাপ্রোচে দেখেন লাস্টে লেখা মেক এম্পাওয়ার, পিপল এম্পাওয়ার হয়, সেই জন্য এটা সাস্টেনেবল। আর এখানে পিপল ডিপেন্ডেন্ট হয়ে যায় নিড বেজ অ্যাপ্রোচে, কারণ এটা ডিপেন্ডেন্ট অন আদার্স, তারা তৈরি করে দিছে, তারা এটা সুবিধা ভোগ করতেছে, দে ডিডন্ট ফিল যে এটা তাদের রাইট। তারপরে এখানে কোনো পলিসি ইন্টারভেনশন থাকে না নিড বেজ অ্যাপ্রোচে, এখানে একটা পলিসি ইন্টারভেনশন বা অ্যাডভোকেসি থাকে। এটা পাওয়ার রিলেশনকে চ্যালেঞ্জ করে না, কারণ এখানে তো পাওয়ার ইনভলভমেন্ট লাগেই না, একটা নির্দিষ্ট কাজ করতে গেলে তার পলিসি লেভেল কিন্তু যাওয়া লাগে না। আর এখানে অলওয়েজ চ্যালেঞ্জ পাওয়ার রিলেশন, এবং অনলি টার্গেটেড পিপল বেনিফিটটা পায়। আর এখানে কিন্তু পিপল অফ কনস্টিটিউয়েন্সি সবাই এই বেনিফিটটা পায় রাইট বেজ অ্যাপ্রোচে। যেহেতু আপনি যদি একটা স্কুল প্রতিষ্ঠা করেন, কথার কথা, হ্যাঁ, তাহলে কি এই বেনিফিটটা শুধু গ্রুপ অফ পিপল পাবে নাকি পুরো জাতিটাই পাবে, ওইখানকার কমিউনিটি পিপল পাবে, এরকম আর কি। একটা হাসপাতাল স্টাবলিশ করলেন, এটা মানুষের স্বাস্থ্য, হাসপাতালে দুটোই আছে, নিড বেস, মানুষের স্বাস্থ্যটা জরুরি দরকার, আবার হচ্ছে কিন্তু এটা কিন্তু কোনো সাস্টেনেবল, কিন্তু এটা একটা হাসপাতাল যদি আমরা চালাতে পারি তাহলে কি হবে, এটা মানুষ কন্টিনিউয়াস একটা ফ্লো অফ ট্রিটমেন্ট থাকবে, কন্টিনিউয়াস কেয়ার থাকবে, সেজন্য সেটা হতে পারে। টেম্পোরারি হয়, এটা সাস্টেনেবল। সো হোয়াই রাইট বেস অ্যাপ্রোচ ইজ গুড দেন নিড বেস অ্যাপ্রোচ, এটা আপনাদেরকে জানতে হবে। সো thank you so much. কি বেশি কঠিন লাগছে? খুব ভালো লেগেছে ম্যাডাম, কিন্তু একটা বিষয় বলি ম্যাডাম, সেটা হচ্ছে যে আমরা বাবার হসপিটালের, সরকারি হসপিটালের একটা বিষয়ে বলছিলাম, যেহেতু আমি একজন টার্সিয়ারি হাসপাতালের ডাক্তার, এখানে বিষয়টা হচ্ছে আমরা আমাদের যে এনুয়াল বাজেটটা থাকে, সেই বাজেটে কিন্তু গত বছর ছিল 4.96 এরকম টাইপের জিডিপি, আমাদের এবছর 5.08 বা 09 এরকম কিছু একটা বাজেট দিয়েছে। তো আমরা যদি আমাদের হেলথ সেক্টরে এত কম বাজেট দিই, সে তুলনায় দেখছি আমাদের সামরিক খাত কিংবা শিক্ষা খাতের বাজেট কিন্তু অনেক বেশি। আমরা এই অল্প বাজেটে কিন্তু এত মানুষকে আমরা হেলথ মানে দিতে পারি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দেখা যাচ্ছে আমাদের যে এই যে কথাটা বললেন যে হেলথের বাজেট এত কম, ওয়ার্ল্ডের আর কোনো জায়গায় কিন্তু হেলথের বাজেট এত কম থাকে না, মানে হেলথ এত নেগলেক্টেড। জি, কন্টিনিউ করেন। জি ম্যাডাম, এবং করোনা এটারই যে মিসইউজ হয় আরো বেশি আসলে তার একটু পরে ওনার কথাটা শুনুন। করোনার পরে কিন্তু ম্যাডাম আমরা চিন্তা করেছিলাম যে আমাদের হেলথ সেক্টরে আমাদের বাজেটটা একটু বাড়বে। এর থেকে বড় কথা, আমাদের দেশে আরেকটা বেশি প্রবলেম, সেটা হচ্ছে আমাদের এই যে আমলাতান্ত্রিক জটিলতা। আমরা যারা হেলথে কাজ করি, আমরা ডক্টররা, আমরা মাঝখানে রয়ে গেছি, এবং দেখা যাচ্ছে যে আমাদের উপরে আমলা এবং নিচে হচ্ছে ঠিকাদাররা। এখানে হাজার হাজার কোটি কোটি টাকার কাজ হচ্ছে, মাঝখানে ডাক্তাররা মানে কিছু ক্ষেত্রে তারা আসলে ভিকটিম হচ্ছে।
এবং আপনি যেটা বলছেন যে আমাদের সরকারি হাসপাতালগুলোতে আমরা যদি আমাদের কোয়ালিটি সার্ভিস দিতে চাই, আমরা অনেক সময় চেষ্টা করি, কিন্তু এই জটিলতা এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, আপনি একজন একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন যে ক্লাস পাস করে আমরা মানে পিএসসিপি হচ্ছে বা থ্যাকমো হচ্ছে, তাদের আবার ডেজিগনেশন হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। এবং লাস্ট অফ অল যেটা হচ্ছে ক্যাডার বৈষম্য যেখানে থাকবে, সেখানে আসলে হেলথ সেক্টর নিয়ে একদিন আমাদের ইকবাল আহসান স্যারও বললেন, কিংবা আমাদের যে আমাদের মহাসচিব উনিও বলছেন। তো এই বিষয়গুলো নিয়ে ম্যাডাম আপনার কথাগুলো খুব ভালো লেগেছে। আর এনজিও নিয়ে একটু কথা বলি, আজকে ক্লাসটা খুব ভালো লেগেছে, আমি শুনেছি। আমি নিজেও ম্যাডাম অনেক আগে থেকেই এনজিও বেস সোশ্যাল যে কাজগুলো হয় সেগুলোর সঙ্গে জড়িত। আমাদের বেশ কয়েকটা এরকম সংগঠন আছে। আর বগুড়াতে টিএমএসএস এর ব্যাপারে কথা বললেন, টিএমএসএস একটা মুষ্টি বেসড একটি এনজিও। মুষ্টি বলতে তারা প্রথমে 20টা 30টা ওই যে ঠ্যাঙ্গামার একটা গ্রামের নাম, এটা আপনাকে একটু জানিয়ে রাখি ম্যাডাম, ঠ্যাঙ্গামার একটা গ্রামের নাম, সেখানে অনেক এনজিও থেকে আমরা তত জানি না, আপনি ডিটেইলটা জানবেন, আপনি যেহেতু ওই এলাকায় থাকেন। আমি আপনার কথা বললে অনেক কিছু ইনশাল্লাহ ইয়ে করতে পারবো। তো ঠ্যাঙ্গামার একটা গ্রামের নাম, এখানে এই গ্রামের কতগুলো মহিলা নিয়ে আজ থেকে 25 বছর বা 30 বছর আগে হোসনে আরা যিনি আর কি এখানকার প্রধান, উনি করলেন কি মুষ্টি করে চাউল, বললেন যে তোমরা প্রতিটা বাড়িতে এই গরিব মানুষের এক মুষ্টি করে চাউল রাখবে। এবং এখানকার লোকজন এমন ছিল যে তারা ফুল প্যান্ট করতে পারতো না, এরকম টাইপের এমন ব্যাগ ছিল। তো সেখানে দেখা গেল যে পরবর্তীতে সেই মুষ্টির চাউল থেকে কিন্তু আজকে ঠ্যাঙ্গামারা একটা এমন বড় একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এবং এই যে এনজিও গুলো আপনি যে কথাগুলো বললেন যে এখানে আপনার কিছু প্রফিটের কিছু বিষয় থাকে, at the very beginning তারা শুরু করে হচ্ছে মানুষের বেটারমেন্ট কিছু করার জন্য। এবং দেখা যাচ্ছে যে আমাদের এখানে এখন ওই যে বিভিন্ন হাই হাই কোম্পানি, যেটা ভেরি কমন, সে দেখা যাচ্ছে কিছু একটা জায়গায় অনেক দোকানদার মিলে একটা এনজিও ফর্ম করে সুদের বিজনেস করছে। এই যে একটা সুদের বিজনেস করতে করতে তারা একটা হিউজ অ্যামাউন্ট টাকা নিয়ে তারা কিন্তু একসময় পালায় যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এটাই তো আপনাদেরকে বললাম, এনজিও কনসেপ্টটা তৈরি হয়েছে মানুষের ডেভেলপমেন্ট এবং ভলান্টারি। আপনি যেটা বলেন ঠ্যাঙ্গামারার যখন ফর্ম হয়, যে আপনি একটা ভালো একটা সুন্দর বলে, এরকম সব এনজিওর কিন্তু প্রথমে অবজেক্টিভ থাকে এবং ছোট হিসেবে শুরু হয়, আলটিমেটলি কিন্তু ঠ্যাঙ্গামারা এখনো কিন্তু মানুষের উপকার করে যাচ্ছে। আমি যেটা বলছি অবভিয়াসলি মানে সব এনজিও তো এক নয়, কিন্তু আচ্ছা ঠ্যাঙ্গামারার এটা কোত্থেকে আসে, ফান্ডটা কোত্থেকে আসে? ম্যাডাম এখানে আমি একটু বলি আপনাকে, এটা অফ দ্য রেকর্ড। দেখা যাচ্ছে যে ঠ্যাঙ্গামারার ফান্ড তো বাইরে থেকে আসে, তারপরও এরা হিউজ একটা, আমি তো খুব কাছ থেকে দেখেছি, দেখা যাচ্ছে যে এরা বার চালায়, মদের বার। সে বারে দেখা যাচ্ছে যে ওরা মাসে পে করছে সরকারকে 3 লাখ টাকা, অথচ তারা সেখানে কোটি কোটি টাকা এখানে ইয়ে দিচ্ছে না, ট্যাক্স ফাঁকি দিচ্ছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠান চালায়। টাকা দিয়ে কি সে এনজিও চালাচ্ছে, মানে মানুষের সার্ভিস দিচ্ছে? আমি বুঝলাম না। আমি বিষয়টা বলছি যে তারা এট দ্য ভেরি বিগিনিং তারা বিভিন্ন লোকাল এবং তারা বাইরে থেকেও তাদের যে মাইক্রো ক্রেডিট একটা সিস্টেম আছে তাদের, সেখানে তাদের একটা ইনকাম সোর্স আছে। তাদের 23টা কি 40টা তাদের হচ্ছে প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো থেকে তারা হিউজ অঙ্কের একটা ট্যাক্স ফাঁকি দিয়ে তাদের একটা প্রফিট করে। আর শুরুর দিকে যেটা ছিল সেটা আপনি বলেছেন যে বিদেশি কতগুলো বিভিন্ন সংস্থা যেগুলো আছে, সেই সংস্থাগুলো থেকে তারা বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে, ওরা কিন্তু অনেক ফরেন ফান্ড পায়। আমি এবারও ফরেন যে কারেন্সিটা আসে, অনেক বড় টাকার একটা অঙ্কের কাজ পেয়েছে ওয়ার্ল্ড ব্যাংকেরও, ওই যে চল লাইভলিহুড প্রোগ্রামের জন্য। হ্যাঁ, সিএলপির যে প্রজেক্ট ডাইরেক্টর ছিল, পিডি ছিল আমাদের জাকারিয়া স্যার, আপনি চিনবেন হয়তো আরডি এর। তো জাকারিয়া স্যার, তারপর মাহমুদ স্যারও ছিলেন, মাহমুদ স্যার হচ্ছে ওয়াটার রিসোর্সে ছিলেন। আমার কিছু পরিচয় আছে জাকির স্যার এখন তো কক্সবাজারে আছেন কাজের জন্য। হ্যাঁ, তারপরে স্যার আমার পেশেন্টও বটে। তো যাই হোক, তো সিএলপি নিয়ে কাজ করার সময় আমি স্যারকে দেখেছি, যেহেতু আমি আমার ফাউন্ডেশন ট্রেনিংটা হয়েছে আরডিএতে, ইভেন আমি আরডিআরএফেও রংপুরে ওখানেও থেকেছি। তো যাই হোক, সবকিছু মিলে ম্যাডাম আপনার যে চিন্তাধারা এবং এই যে দেশকে নিয়ে ভাবা, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমার কেন যেন মনে হয়েছে যে আমাদের রাজনীতিবিদ যারা, তাদেরকে যদি আমরা একটু, আপনি যদি ক্লাস নিতে পারতেন তাদের মধ্যে যদি এই যে এই বিষয়টা লাভ হবে না, আমরা রাজনীতিবিদরাই কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ করবে এবং আমলাতন্ত্রের সঙ্গে রাজনীতিবিদদের যে একটা ব্যালেন্সিং বা ভারসাম্য থাকবে, যে ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে না গেছে। আমি তো আপনার মানে বললাম, বাংলাদেশে এখন ওর্স্ট মেন্টালিটির মানুষ এখন বাস করতেছে। এই মেন্টালিটি চেঞ্জ করা যে কি কঠিন। এই মেন্টালিটির পেছনে আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে যে এই কি বলবো, আমাকে দ্রুত বলি, সেটা এই যে অবৈধ টাকার প্রতি যে একটা অসম, যে একটা প্রতিযোগিতা, বড় হওয়ার যে অসম, মানে মানুষ বড় বলতে কি বোঝায়,
বড় ছোট একটা আপেক্ষিক বিষয়। মানুষ মনে করে আমার অনেক টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, তাহলে আমি বড় হবে। অ্যাকচুয়ালি তো সেটা বড় নাও হতে পারে। তো এই বিষয়টা যখন আমাদের সমাজ থেকে আপনি যে কথাগুলো বলেছেন যে আমাদের পারিবারিক যে কতগুলো বন্ধন, কতগুলো সুযোগ, ছোটবেলায় যখন আমরা যৌথ পরিবারে থাকতাম সেখানে আমরা কিছু অ্যাটিটিউড অ্যাপ্রোচ শিখতাম। সেখানে আমাদের আমাদের ছোটবেলা থেকে, আমি যখন ক্লাস ছোট ক্লাস 4 বছর বয়স, তখন থেকে আমার মা আমাকে মসজিদে পাঠায়। তো এখন কয়টা ছেলে মেয়ে সে মসজিদে যায় কিংবা তারা ইয়েতে যায়, প্রত্যেকটা ধর্মের মানুষ যদি তাদের ধর্মীয় অনুশাসনগুলো ঠিক মতো মেনে চলতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না। আর একটা বিষয় আমি আপনার কাছে একটু প্রশ্ন তাহলে আপনি স্বীকার করছেন আমি যেটা বলেছি যে এনভায়রনমেন্ট, বাবা মা এর জন্য দায়ী। আপনার এই মানুষ একদিনে পরিবর্তন হয় নাই, সুতরাং আমাদের এই ফ্যামিলিগত শিক্ষাটা আসলে খুবই দরকার, যেখানে এটা আসলে নেই। হ্যাঁ, এটা তো প্রথম প্রতিষ্ঠান, মানুষের শিক্ষার প্রথম প্রতিষ্ঠান হচ্ছে ফ্যামিলি, তারপরে তার চারিপাশে অ্যাটমসফিয়ার, তারপরে স্কুল কলেজ, তারপরে তার বন্ধু বান্ধব। এই বিষয় একটা কোশ্চেন ছিল ম্যাডাম, যেটা হচ্ছে এই যে জাইকা এবং কোয়েকা, আমরা যেটা কোরিয়া বেস এবং জাপান বেস, জাইকা এবং কোয়েকা এগুলো কি অ্যাকচুয়ালি এনজিও নাকি ওটা তাদের সরকারি কোনো? আসলে এটা সরকারি না, ঠিক সরকারের ইন্টারন্যাশনাল ফান্ডের, ওদের ইন্টারন্যাশনাল ট্রিটির উপরে একটা অর্গানাইজেশন, এক ধরনের এনজিও। যেমন আপনার সবই, মানে আপনার সিডাই হোক আর আপনার জাইকা কোয়েকা, এরা তো আমাদের বিশাল বিশাল ফান্ড দিচ্ছে। যেমন আপনার ওয়ার্ল্ড ব্যাংক আমাদের কিন্তু আমি কেন আপনাদেরকে এই কোর্সের মাধ্যমে আমি আপনাদেরকে আগেই বলে দিই, আমরা একটা প্র্যাকটিক্যালি হচ্ছে এটা মেইন টপিক, আমি কিছু কনসেপ্ট আপনাদেরকে দিব। আপনারা প্রজেক্ট ডেভেলপমেন্ট করে হিউম্যান রাইটস এস্টাবলিশমেন্টের জন্য যদি করতে যান, এটাও ঠিক যে আমরা যদি কোনো কাজ করি আমরা প্রপার ওয়েতে টাকাটাকে ইউটিলাইজ করবো। আমরা যেখান থেকেই পাই, আমরা রকেফেলার ফাউন্ডেশন থেকে পাই, জাইকা থেকে পাই, কোয়েকা থেকে পাই, আর সিডা বা এডিবি থেকেই পাই, তাই না? ওয়ার্ল্ড ব্যাংকও দিচ্ছে। কিন্তু আমরা যদি অর্গানাইজেশনাল বেস, যেমন আমাদের বিওএইচএস একটা রিসার্চ ফান্ড নিয়ে কাজ করে, এবং আমি 100% আপনাকে বলতে পারি রিসার্চ ফান্ডে ইনভেস্টিগেটর যে টাকাটা বরাদ্দ থাকে এটা বাদে একটা পয়সা এখানে কিন্তু নষ্ট হয় না। আমি যতদিন ধরে কাজ করছি, আমি অনেক বড় বড় ফান্ড নিয়ে কাজ করি, এবং উল্টা মানুষের সার্ভিস দিতে গিয়ে আমি যে বললাম, মানুষের যে অ্যাটিটিউড, মনে হচ্ছে আমি তাকে সার্ভিস দিতে, সেটা আমার দায়িত্ব, সে শুধু যদি জোর করে কিছু একসেপ্ট করে, জোর করে একটু ডায়াবেটিস করে, এরকমও আছে মানুষ। তো আমি মনে করি যে এই যে প্রজেক্ট প্রপোজাল ডেভেলপমেন্ট, আজকে হিউম্যান প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য আমি আপনাদেরকে শিখাবো, এটাই কিন্তু আমাদের মেইন কোর্সের অবজেক্টিভ, হচ্ছে একটা পুরো প্রজেক্ট প্রপোজাল ডেভেলপ করা, প্রবলেম স্টেটমেন্ট থেকে শুরু করে অবজেক্টিভ, এবং কিভাবে আমি একটা ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি। তো আপনাদের মাথায় কারো যদি কিছু থাকে যে না ঠিক আছে আমরা এদের সাথে জয়েন্টলি কোনো কাজ করব বা ফান্ডের জন্য অ্যাপ্লাই করব বা কিছু করব করে, কারণ আমরা যে ইনকামই করি আমাদের এত বাজেট থাকে না যে আমরা পুরো একটা পপুলেশনকে সার্ভিস দেব। যেমন আপনি আপনার এরিয়াতে এটা করতে পারেন, বগুড়াতে, অন্য যারা যে যে এরিয়াতে থাকে, এখানে চাঁদপুরের মানুষ আছে, বিভিন্ন জন, আমি জানি টাঙ্গাইল হোক, যে যে এরিয়ায়, তো কেউ যদি কোনো কাজ করতে যায় আমরা সেলফ ফান্ডে করাটা খুব মুশকিল, তাই না? সেই সব ক্ষেত্রে কিন্তু এই প্রজেক্ট প্রপোজাল ডেভেলপমেন্টটা এমপিএস গ্র্যাজুয়েটদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট, যেটা যদি আমরা বেসিক্যালি ডেভেলপ করতে শিখে যাই, তারপরে ফরম্যাট অনুযায়ী ফেলাইতে হবে। বিভিন্ন মানে এজেন্সি যেগুলো হচ্ছে এনজিও, তাদের বিভিন্ন ফরম্যাট থাকে ফান্ড অ্যাপ্লিকেশন। এবং বাংলাদেশে আমি তো কাজ করতেছিলাম, আপনি চিন্তা করবেন না এই বছর যে কি পরিমাণ ফান্ড আসছে, মানে এই বিদেশি এনজিও থেকে, এবং গভর্নমেন্টেরও আছে অনেক। আপনি বলতেছেন গভর্নমেন্টের হেলথ ফান্ড, কিন্তু গভর্নমেন্টের যে কি পরিমাণ ফান্ড শুধু এই যে বিভিন্ন আপনার হেলথের বাজেটের একটা অংশ দেখতেছেন, হসপিটাল বেস তো এই জন্য, কিন্তু তাদের রিসার্চ ফান্ড, তাদের বিভিন্ন আপনার গভর্নমেন্টের ফান্ডটা কিন্তু হেলথের এক জায়গায় না। মনে করেন যে এই যে গ্লুকোমিটার, বিপি মেশিন, ইসিজি মেশিন বা যে কোনো ধরনের ল্যাব ইনস্ট্রুমেন্ট, সেটার জন্য সিএমএসডি কাজ করে, এটার পিছনে কিন্তু কোটি ফান্ড আছে। তারপর আপনি মনে করবেন যে গভর্নমেন্টের যে ফান্ডের সার্ভিস প্রোভাইডিং এর ফান্ডটা আপনি বলতেছেন, এবং হেলথের ফান্ড বিভিন্ন জায়গা মিলে সবচেয়ে বেশি, মানে এই যে ট্রেনিং এর পারপাসে কত ফান্ড আছে জানেন, এর অর্ধেকই তো ওদের পেটে চলে যায়, এটা তো মানুষ পায় না। ক্যাপাসিটি বিল্ডিং এর ফান্ড যদি দেখেন গভর্নমেন্টের হেলথে, মানে এটা অবিশ্বাস্য। মানে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি গত রমজান মাসে আমি সলিমুল্লাহ মেডিকেলে আমাদের এই ফরেনসিকের একটা ট্রেনিং ছিল 7 দিনের। তো সে ট্রেনিং করে আমাকে দিল হচ্ছে 20,000 টাকা। 6 দিন আমি ট্রেনিং করলাম, 6 দিন ট্রেনিং করে আমাকে 20,000 টাকা দিল। আলটিমেটলি ওই ট্রেনিংটা, এটা পরে দেখলাম যে এমনি এটা একটা হালাল করার একটা সিস্টেম করে ফেলছে আর কি, এবং সেখান থেকে আমরা তেমন কিছু মানে অ্যাচিভ করার মতো কিছু ছিল না, ওরা এটা চেষ্টাও করে নাই যে ক্যাপাসিটি বিল্ডিংটা, যে ঠিক আছে টাকাটা খাও কিন্তু সার্ভিসটা দাও। আমি বলতেছি না যে টাকা খাওয়ার যন্ত্র এনজিও, এটা আপনি বুঝতেই পারবেন। যত গভর্নমেন্ট ফান্ড আসতেছে আমাদের, এই যে বললাম ক্যাপাসিটি বিল্ডিং এ,
ইনস্ট্রুমেন্ট বাইং, এগুলো তো টেন্ডার করে বাই করা হয়। কে কিভাবে তার মানে প্রোডাক্টকে এখানে আননেসেসারি, যেমন আমি একবার যে গেলাম উপজেলা হেলথ কমপ্লেক্স ভিজিট করলাম মনিটরিং ইনভেস্টিগেটর হিসেবে, হ্যাঁ, ওখানে গিয়ে দেখি কয়েকটা কমিউনিটি ক্লিনিকের ডেট পার হয়ে গেছে, স্ট্রিপ ওটা দিয়ে টেস্ট করতেছে, মানে মানে আসলে কিন্তু প্রচুর ফান্ড আছে গভর্নমেন্টের, অনেক স্ট্রিপ এবং গ্লুকোমিটার কমিউনিটি ক্লিনিকে সব ফ্রি দেওয়া হয়। অর্ধেক মেডিসিন কমিউনিটি ক্লিনিকের মানুষ এমনিই নিয়ে যায়, প্যারাসিটামল, ক্যালসিয়াম, ভিটামিন 29টা আইটেমের থাকে, সিএসসিপিরা অর্ধেক তাদের বাসায় নিয়ে যায় আর অর্ধেক কিছু কিছু মানুষকে দেয়। তারপরে গ্লুকোমিটার নষ্ট, ওখানে একটা ওয়েট মেশিন কাজ করতেছে না, তারপরে ওখানে একটা ল্যাপটপ দেওয়া হয়েছে, চিন্তা করতে পারেন সেটা। আমি বললাম যে আপনার ল্যাপটপটা কই? বাসায়। আপনি বাসায় ল্যাপটপ কেন নিয়ে গেছেন? ওই ম্যাডাম একটা প্রবলেম আন্দাজ একটা বুঝাই দিয়ে দিল। কি যে অরাজকতা এবং কি যে অবস্থা, কোটি কোটি টাকা ফান্ড, সিবিএসসি কমিটি বেসড হেলথ কেয়ারের কোটি কোটি টাকা ফান্ড, আপনার শুধু ওই একটা বিষয় দেখতেছেন তো, হেলথ সার্ভিস না। গভর্নমেন্টের এই বছরের অনেক ফান্ড, এবং ওরা নিজেরাই বলে, এবং আমরা যখন পলিসি মেকিং এ অনেক কাজ করি তো ডিজি হেলথ বলতেছে খরচ করার টাকা নাই, টাকা ডিজি হেলথের যেই পরিমাণ রদবদল এবং গন্ডগোল হয়েছে, এবার তো সব টাকা ব্যাক চলে গেছে। এটা আপনারা নিশ্চয়ই জানেন যে গভর্নমেন্ট যখন এক বছরের বাজেট পরের বছরের মধ্যে যদি ব্যবহার করতে না পারে এটাকে ফেরত দিয়ে দিতে হয়, এবং এরকম মেডিকেল এডুকেশনের 2 কোটি টাকা ফেরত গেছে, আমি নিজে দেখছি। কাজ করতে পারে না, কিন্তু মেডিকেল এডুকেশনের কাজ কেমনে করতে পারে না আমি বুঝলাম না, এত ডেফিসিয়েন্সি এডুকেশন ট্রেনিং এ। তো এইটাই হলো কথা, যে গভর্নমেন্ট অর্ধেক ব্যয় হয়, তাও সঠিকভাবে হয় না, বাকি অর্ধেক তো সবই জায়গায় জায়গায় পেটে পেটে চলে যায়। কিন্তু যেটুকু ব্যবহার করে সেটুকুও যদি ভালোভাবে ইউটিলাইজ করতো, তো এনজিও এখন সব ব্যুরোক্রেট হয়ে গেছে, বুঝছেন, সব এনজিও না, তবে আমি এই জন্য বলতেছি এনজিও হচ্ছে টাকা খাওয়ার যন্ত্র। আপনি নিজেই তো দুটা প্রমাণ দিলেন, একজন কাজ করছে করে দেখাচ্ছে আর একজন হচ্ছে করছে না। তো এই কেউ যদি এমপি হয়, এক্সকিউজ মি ম্যাডাম, ইন্টারাপ্ট করি, কেউ যদি এমপি হয় তার প্রথম কাজ হয় হচ্ছে এনজিওর একটা লাইসেন্স করা। হ্যাঁ, আমার এরকম বেশ কয়েকজন পরিচিত আছে, ওদের ওই লাইসেন্স, এনজিও লাইসেন্সটা খুবই তারা ইয়ে আর কি, পলিটিক্যালি বেশি হয়ে গেছে এখন। তুমি হবে না তো? না না না, আমার এমপি তো অনেক ভালো লাগলো। ম্যাডাম আমরা তো ডক্টর রকিনুজ্জামানের মতো এমপি কে সাদর সম্ভাষণ জানাই। যদি আমি এই কথাটা জানেন যে আমাদের লেভেল থেকে বা আমাদের মতো মানুষরা এসব জায়গায় যায় না বলেই কিন্তু এগুলা মানে বিভিন্ন ভাবে অন্য দিয়ে দখল হয়ে যাচ্ছে। যদি গুড মেন্টালিটির মানুষও আছে, কিন্তু পলিটিক্সে বাংলাদেশ এখন এমন হয়ে গেছে যে ভালো মানুষ নাই দেখে তারা কিন্তু এই সুযোগটা পায় করার। মানে যদি গুড মেন্টালিটির মানুষ আগায় আসতো তাহলে কিন্তু এটা এরকম থাকতো না, তাই না? এই জন্য আমি বলতেছি কেন যে ডক্টর রকিনুজ্জামান সোহাগের যে মেন্টালিটি থাকে বা আমাদের যেটা, আমরা যদি যাই আমরা কিন্তু আগে তাই না, আমরা চিন্তা করবো তো অন্য পার্সপেক্টিভ থেকে, সুতরাং এটা তো মোস্ট ওয়েলকাম। তো কিন্তু যদিও টিকতে পারবে না, বাংলাদেশে তো টিকাই মুশকিল। এটাই তো সমস্যা, ভালো মানুষের টিকা মুশকিল হয়ে যায়। এখন তো আরো কথা বলা বন্ধ, আল্লাহ জানে কে কিছু শুনতেছি নাকি, আমরা জুম মিটিং এত কথা বললাম, মানে আমাদের তো হচ্ছে যে কথা বলার মুখ বন্ধ করে দিছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো, বিভিন্ন সময় আপনাদের ইন্টারাকশন ভালো লাগবে আমাদের। আমরা এটা খুব ইন্টারঅ্যাক্টিভ সেশন করব এই পুরো কোর্সটাকে, আমরা প্রজেক্ট প্রপোজাল ডেভেলপ করব এবং আপনাদের ভালো লাগবে। পরের কোর্সটা থেকে আমরা যখন প্রজেক্ট শুরু করব, আমরা যখন ডেভেলপমেন্ট করব, আমরা প্রবলেম স্টেটমেন্ট করব, আপনারা মাথায় নিজেরা সবাই কি নিয়ে কাজ করা যায় এটা চিন্তা করেন। একটা সপ্তাহ টাইম আছে, আমরা কি করব দ্বিতীয় ক্লাসের পর থেকে আমরা একটা ফরম্যাট আপনাদেরকে দিব, এবং এই ফরম্যাট অনুযায়ী আমরা প্রবলেম স্টেটমেন্ট কিভাবে করি, অবজেক্টিভ কিভাবে ডিফাইন করি, একটা প্রজেক্ট প্রপোজাল, এবং এইটা আপনার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দিয়েও কাজে লাগাতে পারেন যে ঠিক আছে আমি এইভাবে এই প্রবলেমটাকে উঠাই নিয়ে আসতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখবেন যে এখানে 24 জনের 24 রকম প্রবলেম নিয়ে আলোচনা করবো, একজন একজনের কাছ থেকে শিখতে পারবো এবং বিভিন্ন ধরনের জিনিসও জানতে পারবো। সেই ইট উইল বি অ্যান ইন্টারেক্টিভ সেশন, আমি মনে করি যে ভালো লাগবে আমাদের সবার। থ্যাংক ইউ সো মাচ, অনেক টাইম নিলাম আমরা ক্লাসে। তো যে আগামী ক্লাসে কি করা যায়, 13 তারিখে তো অনেকের পরীক্ষা, এখন আমি ক্লাসটাকে আবার এই সময়ে নিব না কি করবো এটা এখন একটু ডিসাইড করতে। ম্যাডাম নেক্সট উইকে আমার মনে হয় সানডেতে করাই ভালো, তারপর থেকে মনে হয় করা বললেই ভালো। যদি সবাই মতামত দেন তাহলে আগামী সানডেতেও এই ক্লাসটা নিতে হবে, তারপরে হয়তো বা আমরা শুক্রবার সকাল থেকে নিব 9:30। এটা তো আসলে বেসিক্যালি শুক্রবারই নেওয়ার কথা এই ক্লাসটা।
তো কারণ এটা যেহেতু সবাই এখানে ম্যাম আমরা তো শনিবারে নেওয়ার জন্য একটু এগ্রি হয়েছিলাম, আপনিও বলছিলেন শনিবার শনিবার আপনাদের একটা ক্লাস আমরা নেই সিজিতে, ওই যে রাতে 8টার সময় আপনাদের বার্ডেন অফ ডিজিজ। তো তাহলে শনিবার কখন নিতে পারবো? সবাই যদি সম্মত থাকে আমার কোনোটাতেই সমস্যা নেই, আপনারা বলেন। যদি আমরা ম্যাডাম শনিবার দিনে 6টা 7টা হবে না পরীক্ষা বলেন শনিবার দিনে। জি বলেন আইরি। ম্যাডাম হ্যাঁ ম্যাডাম থাকে। হ্যাঁ ম্যাডাম এক কাজ করা যায়, আমাদের সিরিজ বার্ডেনের ক্লাসটা শুক্রবারে নিয়ে শনিবারে এই ক্লাসটা নেওয়া যায়। আমার কোনো সমস্যা নেই, সবাই যদি শনিবার রাত 8টায় ফ্রি থাকেন তাহলে পার্মানেন্টলি শনিবার রাত 8টায় নিব। আর যদি ফ্রি না থাকেন তাহলে আচ্ছা চ্যাট বক্সে লিখেন তাড়াতাড়ি, এখনই লিখে ফেলেন। আসসালামু আলাইকুম ম্যাম, নেক্সট শুক্রবারে তো ভাইবা আছে ম্যাম। বৃহস্পতি শুক্র শনি মানে 3 দিন তাই তো, থাকে তো, ভাইবা। আবার রবিবারে হলে রাতে ক্লাস করতে পারবো না। ও শনিবারে ভাইবা আছে, নেক্সট শনিবার ভাইবা আছে ভাই আমাদের। না ভাইবা তো সকালে। না ম্যাম, ভাইবাটা মনে হয় দুপুরে বিকাল থেকে নিবে স্যার আর কি। ওটা আমরা কনসিডার করব, সেটা সমস্যা না, কিন্তু আপনাদের বার্ডেন অফ ডিজিজের ক্লাসটা 8টার জায়গায় 9টাও করতে পারি যেহেতু আপনারা 5 জন মাত্র, তাই না? কিন্তু এটা তো গ্রুপটা বড়, এটাকে আগে ডিসাইড করতে হবে। এখন আগামী শুক্রবারে পরীক্ষা হচ্ছে কয়টা থেকে কয়টা এপিডেমিওলজি? 10টা থেকে রিটেন পরীক্ষা ম্যাম। 10টা থেকে কয়টা পর্যন্ত? 10টা থেকে 12টা পর্যন্ত, মানে 1.5 ঘন্টা ক্লাস তো, 11:30টার মধ্যে হয় মনে হয়, তাই না? তারপরে ভাইবা আছে? হ্যাঁ ম্যাডাম, প্রদীপ স্যারের ভাইবা তো, উনি আবার 10 জন করে নেন। এই হ্যাঁ যাই, তোমাদের কয়জন ওই দিন ম্যাম ভাইবা হচ্ছে না, ও টোটাল এবার তো এপিডেমিওলজিতে প্রায় 80-র মতো পরীক্ষা দিচ্ছে ম্যাম। 80? ও তাহলে তো শুক্র শনি রবি সব ক্লাস। না শুক্রবারে ভাইবা, শুক্রবারে দুপুরের পর থেকে ভাইবা শুরু হবে ম্যাম। শুক্রবার নিতে আর শনিবার নিতে। জি জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন এত চিন্তা না করি, আমরা আগামী রবিবার এই ক্লাসটাকে রাখি আপাতত। জি ম্যাডাম এটাই ভালো। রবিবার 8টায়, এরপরে আমরা শুক্রবারে ট্রান্সফার করলে যদি সবার সমস্যা না থাকে তাহলে শুক্রবার সকালেই নিব যদি সবাই ফ্রি থাকেন। এখন সবাই শুক্রবারে যদি ফ্রি থাকেন, যারা শুক্রবারে এই ক্লাসটা করতে চান হ্যান্ড রেজ করেন, আমি এখনই দেখে ফেলি, তাহলে হয়ে যাবে। হ্যান্ড রেজ অপশনটা দেখেন একটু। শুক্রবার ম্যাডাম, শুক্রবারে আমাদের একটাই ক্লাস থাকবে, তখন আমি জানি না অন্য ব্যাচের আছে কিনা। শুক্রবারে সকালে ম্যাডাম, সকালে 9টায় 9টা বা 9:30 থেকে শুরু করলাম। ম্যাডাম 9টা হলে ভালো হয়। 9টায় এনসিডি ক্লাসটার সময় 9টাই নেই। শুক্রবারে হ্যান্ড রেজ তো বেশি দেখতেছি, আবার অনেকে দেখতেছি না। তানজুমা, ফারজানা, তানিম, তোমাদের তো সমস্যা হওয়ার কথা না। মাহমুদুল্লাহ? না ম্যাডাম, আমাদের শুক্রবারের সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো গুড। তাহলে শুক্রবারই থাকবে, আসলে সবারটাই চিন্তা করতে হবে, কারণ হচ্ছে আমরা চিন্তা করব যে প্র্যাকটিস করে অথবা অন্যদিন চাকরি করে, সবারটা শুক্রবারে এই ক্লাসটা রাখা হয়েছে যাতে শুক্রবারে সবাই ভালোভাবে ক্লাসটা করতে পারে। ওকে, আমরা শুক্রবারই নিব 9টা থেকে 11টা এই ক্লাসটা, প্রতি শুক্রবার। এটা অনলি, বেশি তো ক্লাস না, আপনারা রুটিন পেয়েছেন তো। শুধুমাত্র আগামী শুক্রবারটা সমস্যা, সেটা আমরা এইভাবেই রাখি, শুধু একটা সপ্তাহ, এরপর আমরা শুক্রবারই নিব। ওকে ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমরা লেকচার কি বিয়েতে পেয়ে যাব মেইলে? মেইলে যেভাবে আমি আপনাদেরকে লিংক পাঠিয়েছি ওই মেইলটাই আমি রিপ্লাই করে সবাইকে দিয়ে দেব। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।